চলো, আগের দিনকে আমরা দেখেছিলাম যে যখন আমরা দুটো এরকম ধরা কনসেন্ট্রিক স্ফিয়ার্স আছে। আচ্ছা, আগের দিনকে এক্সামটাতে কার কত হলো? অভ্রদীপ কত পেলে ফিজিক্সে? লাস্ট যে এক্সামটা হয়েছে অভ্রদীপ কত হলো? ফিজিক্সে কত হলো? হ্যাঁ ওই ফিজিক্সে কত হলো? অভ্রদীপকে বলছি, ফিজিক্সে কত হলো আগের এক্সামটাতে? আচ্ছা, সাত্তকী? আর শুভজিতের কত? শুভজিৎ 194 এসছে, তোমাদের টোটাল 156 ছিল এক্সামটা। আচ্ছা, এখানটাতে ফিজিক্সের দুটো পেপার ছিল, একটা জেইর পেপার একটা নিটের পেপার, তো দুটোই অ্যাটেন্ড করেছো সবাই? হ্যাঁ, আচ্ছা। কোয়েশ্চেন্স কিন্তু ঠিকঠাকই ছিল এবং কোয়েশ্চেন আমার মনে হয় যে প্রত্যেকের খুব ভালো রকম স্কোর, অন্ততপক্ষে 8টা তো কোয়েশ্চেন খুব ইজিলি করা উচিত ছিল সেখানটা। তো কারোর কি হয়েছে যে পুরো ঠিকঠাক 8খানা মিনিমাম কোয়েশ্চেন ঠিকঠাক হয়েছে কারোর? হ্যাঁ, কে কে আছে? আচ্ছা, সাত্তকী কি অবস্থা, কটা হয়েছে সাত্তকী? আচ্ছা, অভ্রদীপ কোন ছটা হয়েছে, এটা কোন পেপারটা 6টা হয়েছে? দুটোতেই নাকি একটা পেপারের কথা বলছো? নিটের পেপারটাতে? তুমি কি যেই পেপারটা দাওনি? আচ্ছা, ঠিক আছে। অভ্রদীপের কি যেই পেপারটা? নিটের পেপারটাতে 8টা হয়েছে। আচ্ছা, এর স্নেহজিতের? আচ্ছা, এর ইন্দ্রাণীর আগের এক্সামটা কি খবর? আচ্ছা, আর ফিজিক্সটাতে কি ছিল? তোমার কি নিট না যেই পেপারটা ছিল? কত হয়েছে ওটাতে? কতগুলো ফিজিক্সে ঠিক করলে? কতগুলো? কম হোক না কেন, সেটা কতগুলো হলো? হ্যাঁ, একটুখানি কিন্তু ভালো করে অ্যানালাইজ করো, কেন কি এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে একটাও এরকম কোয়েশ্চেন ছিল না যেটা তোমরা আগে করোনি, তাই না? এরকম কিন্তু একটাও কোয়েশ্চেন ছিল না। আচ্ছা, ওটাই হলো প্র্যাকটিস, বুঝতে পারলে? আমি বারবার বলছি, খুব ভালো করে নোটসকে স্টাডি করো। এক্সামের মধ্যে আমি এরকম কোনো কনসেপ্ট দেবো না যেটা তোমাদের মেন এক্সামেও আসবে না বা মেন এক্সামে আসতে পারে না, এরকম কোনো কনসেপ্ট শেখাবো না। ইভেন সেই কোনো কোয়েশ্চেন তুমি পাবেও না যেটা তুমি ক্লাসে যে কনসেপ্ট শিখেছো সেটাকে দিয়ে সলভ হবে না। তো আমি বারবার বলছি, খুব ভালো করে নোটসকে স্টাডি করো, খুবই ভালো করে স্টাডি করো। তুমি এক্সামগুলোকে যারা যারা দিলে, এটা তোমাদের কাজ হবে, যেটা আমি জানি না তোমরা কজন করেছো, পুরো পেপারটাকে অ্যানালাইজ করবে। আচ্ছা, বিতিশাকে দিয়েছিলে এক্সাম? কত হয়েছে? কত কত শুনতে পেলাম না, আরেকবার বলো, শুনতে পাচ্ছি না কথা। কত হয়েছে? আচ্ছা, যেটা আমি বলছিলাম, প্রত্যেকে পেপারটাকে অ্যানালাইজ করো। অ্যানালাইজ বলতে এরকমভাবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে যা সাবজেক্ট দিয়েছো, কোয়েশ্চেনগুলোর পাশে লেখো যে কোন কোয়েশ্চেনে তোমার কেন ভুল হলো। যে সাপোজ আমি বললাম যে তুমি কিছু কোয়েশ্চেনে পাবে যেখানে তুমি ফর্মুলা ভুলে গেছিলে, পাশে লিখে দাও তুমি ফর্মুলা ভুলে গেছিলে, ওগুলোটা ভুল হলো। কোথাও তুমি পাবে যেখানে কনসেপ্টটা মনে আসছিল, মানে কনসেপ্টটা তোমার জানা ছিল কিন্তু এক্সাম হলে স্ট্রাইক করছে না, সেটাকে পাশে মার্ক করো। কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, পাশে সেটাকে মার্ক করো, বুঝতে পারলে? এরকমভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনকে অ্যানালাইজ করো, সবকটা সাবজেক্টে। আর একটা কপি আলাদা করবে যেখানটাতে এই যে এক্সামের যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের ভুল হবে, সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে অ্যালং উইথ সলিউশন তুমি কপি করে রাখবে, ঠিক আছে? আর প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে সেই সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে খুব ভালোভাবে মানে প্র্যাকটিস করবে, যাতে করে ওই ভুলগুলো না। এটা তোমরা নিজেরা পরে ফিল করতে পারবে যখন মেন এক্সাম দেবে। ইভেন মক টেস্টগুলোতেও নিজেরা ফিল করতে পারবে, যেগুলো তুমি বাড়িতে ভুল করো সেইগুলোই এক্সামে ভুল হয়। যেটা তুমি নিজে পারো সেটা মেন এক্সামে কখনো ভুল তুমি করবে না, এটা একদম কনফার্ম জিনিস। খুব কম লোকই থাকে যাদের ক্ষেত্রে হয়তো পারা কোয়েশ্চেন বাড়িতে পারছে কিন্তু এক্সামে ভুল করলো, কিন্তু যেটা তুমি পারবে না সেটাই আলটিমেটলি এক্সামে ভুল করবে। তো তোমার এনিমি হলো ওই পার্টটা যেটা তুমি পারো না।
তোমাকে করতে হবে এটাই যে তুমি যে পার্টগুলোকে পারছো না বা যে সমস্ত কোয়েশ্চেনে তুমি ভুল করছো সেই কোয়েশ্চেন্সগুলো তুমি মাস্ট বি অ্যাচিভ করতে হবে। তো বারবার করে রিভাইজ করো, বারবার করে সলভ করো, আর প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে পরীক্ষার পরে নিজের উইক পয়েন্টগুলোকে মার্ক করো যে কেন ভুল হলো। এটা না করলে মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই, বুঝতে পারলে? মক টেস্ট দেওয়ার অর্থ হলো এটাই যে তুমি মেন এক্সামে যে সমস্ত ভুলগুলোকে করতে পারো সেইগুলোকে আগে থেকে নিজে দেখে ফেলতে পারো, যাতে করে তুমি রিকভার করতে পারো সেই সমস্ত ভুলগুলো থেকে, মেন এক্সামে তুমি কারেক্ট একটা নাম্বার নিয়ে আসতে পারো, বুঝতে পারলে? তখনই হবে যখন তুমি অ্যানালিসিসটা করবে ঠিকঠাক করে। আর একটা জিনিস, প্রত্যেকটা এক্সামের জন্য একটা নোট করবে যে কোন এক্সামে তুমি কত পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টে। তুমি দেখবে যেন, এটা আমার উদ্দেশ্য, দেখো আমি কখনো কাউকে এটা বলছি তুমি এই এক্সামে এখন হয়তো কেউ কম পেলে তো নেক্সট এক্সামে পুরো ফুল মার্কস নিয়ে চলেছো, এটা একদম না। আমি এটা বলতে চাইছি যে প্রত্যেকটা এক্সামে যেন তোমার মিনিমাম 1 নম্বরও ইনক্রিজ হয়, বুঝতে পারলে? যেন মিনিমাম 1 নম্বরও ইনক্রিজ হয়, কখনো যেন কমে না নাম্বারটা। এইটা টার্গেট রাখো যে আমার নাম্বার কোনো এক্সামে আমি কমাবো না, প্রত্যেকটা এক্সামে আমি 1 নাম্বার হলে ইনক্রিজ করবো, বুঝতে পারলে? তো যখন তুমি ইনক্রিজটা করতেই থাকবে ফাইনালি গিয়ে তুমি একটা লেভেলে পৌঁছে যাচ্ছ যেখানটাতে তোমার ক্যালিবারটা একটা ভালো রকম স্কোর তৈরি করার মতো চলে এসেছে, বুঝতে পারলে? এইটা তোমাকে টার্গেট রাখতে হবে। কোনো এক্সামে আমার নাম্বার কমবে না, কারণ 0.5ও নাম্বার আমি কমাবো না, মিনিমাম 1 নাম্বার তো বাড়াবোই, হিসাব করলে মানে চেষ্টা হবে তার থেকেও বেশি বাড়ানো, কিন্তু ইনক্রিজটা যেন হয়, বুঝতে পারলে? তো প্রত্যেকটা এক্সামের জন্য একটা করে নোটস রাখবে একটা ডায়েরিতে, ছোটো ডায়েরি বা পাতাতে, যেখানে তুমি লিখবে যে কোন এক্সামে কত পাচ্ছ, কত করে মার্কস তোমার ইনক্রিজ হচ্ছে। আর এই একটা খাতা করো যেখানে ভুলভাল যেগুলো কোয়েশ্চেন হয় সেইগুলোকে তুমি লিখে রাখো নোট করে, তবেই তুমি এফেক্টটা পাবে মক টেস্টে, নাহলে মক টেস্টের কোনো রকম ফায়দা তুমি পাবে না। দেখো এই কোয়েশ্চেনটা আমরা আগের দিনকে সলভ করেছিলাম, এখান থেকে আমরা দুটো সারফেসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করেছিলাম। তো এই যে কোয়েশ্চেনটা ছিল, এই কোয়েশ্চেনটাতে তো আমাকে এখানে একটা কোয়েশ্চেনের একটা আনসার ঝটপট দিয়ে যাবে। সাপোজ যে যখন এখানে কিউ চার্জ দেওয়া আছে, তখন এই যে সারফেসটা, এই যে স্ফিয়ারটা আর এই যে স্ফিয়ারটা, এদের মধ্যে পোটেনশিয়াল আমি বললাম ভি। এবার আমি কি করলাম, এই যে কিউ চার্জ এটাকে আমি বাড়িয়ে দিলাম এবং 3 কিউ চার্জ করলাম, তাহলে এখন এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত হয়ে যাবে বলো? আমি কিছু অপশনস দিচ্ছি, পোটেনশিয়াল ডিফারেন্স 2V হয়ে যাবে, 3V হয়ে যাবে, বা ভি থাকবে, কিংবা লেস দ্যান ভি হয়ে যাবে। কত হবে বলো? কোনটা আনসার করবো বলো? কোনটা আনসার হবে বলো? 2V, 3V, ভি। এইখানটাতে এরকম সেটআপটা করা আছে যে ভিতরের স্ফিয়ারটাতে স্মল কিউ চার্জ আছে, বাইরের স্ফিয়ারটাতে ক্যাপিটাল কিউ চার্জ আছে। এখন আমি এটা করলাম যে যখন এই সেটআপটা করা আছে সেই সময় এই ভিতরের স্ফিয়ারটা আর বাইরের স্ফিয়ারটা, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। এবার আমি বাইরের যে স্ফিয়ারটা তার চার্জকে 3 কিউ করে দিলাম, তোমাকে বার করতে হবে, তাহলে তোমাকে বলতে হবে যে এখন এদের পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে যাবে, 2V, 3V, ভি নাকি লেস দ্যান ভি, কোনটা হবে আনসার? যারা যারা আগের ক্লাসটা ভালো করে শুনেছিলে বুঝেছিলে তারা কিন্তু দেখে আনসার করতে পারবে, বলো কোনটা হবে? পারবে কেউ? আগের দিনকে আমাকে বলো দুটোর মধ্যে সারফেসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করেছিলাম, তার ভ্যালু কত এসেছিল বলো দেখিনি? লিখেছিল তো নাকি প্রত্যেকে নোটসটাকে? আমি বলেছিলাম স্ক্রিনশট তুলে নাও দিয়ে নোট করে নেবে, লিখেছিলে প্রত্যেকে? তারপরে অপ্রদীপ তো ছিলে, তো বলো কত হবে? কত ছিল পোটেনশিয়াল ডিফারেন্স দুজনের সারফেসের মধ্যে আগের দিনকে লাস্ট প্রবলেম? KQ/R। এই যে KQ/R ছিল পোটেনশিয়াল ডিফারেন্সটা, এখানে কিউটা কি ছিল, স্মল কিউ না ক্যাপিটাল কিউ? বলো অপ্রদীপ, কোনটা ছিল? স্মল কিউ ছিল নাকি ভিতরের চার্জ ছিল নাকি বাইরের ক্যাপিটাল কিউ ছিল, কোনটা ছিল? স্মল কিউ। চলো, এইটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, এদের সারফেসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স এইটা হবে। এবার আমাকে বলো যখন আমি বাইরের চার্জটাকে 3 কিউ করলাম সেই সময় এদের পোটেনশিয়ালটা কি হয়ে যাবে? আগে ভি ছিল, এখন কোনটা হবে এই চারটের মধ্যে? এবার তো দেখে চট করে আনসার বলা উচিত, কত হবে? কেউ পারবে না? সাত্তকি কত? 2V। আচ্ছা, স্নেহজিৎ কত হবে? আচ্ছা, আর কেউ পারবে? দেখো লেস দ্যান ভি। কমন সেন্সটাকে অ্যাপ্লাই করো ভাই, না হলে সলভ করতে পারবে না। তুমি দেখো এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কার ওপর ডিপেন্ড করছে, কোন চার্জের ওপর ডিপেন্ড করছে? ইন্টারনাল স্ফিয়ারটার ওপর নাকি স্ফিয়ারের চার্জের ওপর নাকি আউটার স্ফিয়ারের চার্জের ওপর? কার চার্জের ওপর ডিপেন্ড করছে বলো? কোন চার্জটার ওপর ডিপেন্ড করছে, ভিতরের স্ফিয়ারটা নাকি বাইরের স্ফিয়ারটা?
ভিতরের স্ফিয়ারটা না, স্মল কিউটা কার চার্জ, ভিতরের চার্জ। অর্থাৎ তুমি বাইরের স্ফিয়ারকে তার চার্জকে চেঞ্জ করো কি না করো কোনো যায় আসে না, যতক্ষণ না তুমি ভিতরের স্ফিয়ারের চার্জকে চেঞ্জ করছো ততক্ষণ অবধি এদের মধ্যে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হবে না। বুঝতে পারলে? তো এর আনসার কোনটা আসবে? ভি থাকবে, আগে যা ছিল এখনো তাই হবে। বুঝতে পারলে? এই সবাই ক্লিয়ার হলো জিনিসটা কি বললাম আমি? তো মনে রাখবে এই জিনিসটা কিন্তু, ঠিক আছে? নোট করে নাও, আগের এইটার লিখে নিচে একটা নোট করে নাও যে দি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দি স্ফিয়ার্স, এটা কিন্তু তখনই অ্যাপ্লিকেবল যখন এটা দুটোই হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার হলে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু কনসেন্ট্রিক hollow spheres, potential difference between two concentric hollow spheres depends only on the charge of the smaller sphere. It does not depend, but it is independent on the charge of the bigger sphere. বুঝতে পারলে? তুমি বাইরের স্ফিয়ারকে চার্জ কমিয়ে দাও বাড়িয়ে দাও কিচ্ছু যায় আসে না। বুঝতে পারলে? আলটিমেটলি তুমি যেটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবে সেটা অলওয়েজ ইন্টারনাল যে স্ফিয়ার তার জন্যই পাবে। তার চার্জকে যতক্ষণ না তুমি চেঞ্জ করছো ততক্ষণ অবধি এর পোটেনশিয়াল ডিফারেন্সের কোনো চেঞ্জ হবে না, তুমি বাইরের স্ফিয়ারকে যা খুশি করতে পারো। যারা যারা আগের ক্লাসটা করোনি, তোমাদের কি অ্যাপের মধ্যে ক্লাসটা আপলোডেড নেই? আগের ক্লাসটা, হ্যাঁ? ও ঠিক আছে, আজকে একটুখানি কথাবার্তা বলে না, আমি দেখে বলে দেবো একবার। ক্লাসটাকে ঝটপট করে নাও, কারণ আগের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল প্রচণ্ড, বুঝতে পারলে? তো ওই কারণে ক্লাসটা যেন অবশ্যই করে নেবে। এটা লেখা হয়ে গেছে প্রত্যেকের? যেটা বললাম লিখে নিয়েছো? ঠিক আছে, এবারে পরের কোয়েশ্চেনটাতে চলে আসছি। আজকে অন্য একটা পার্টেও এন্টার করতে হবে আমাদেরকে। এই যে কোয়েশ্চেনটা, ভালো কোয়েশ্চেন, নিটেও এসেছে এক্সামটা, মানে কোয়েশ্চেনটা, আবার যেইতেও এসেছে। দুটোতে দুই রকমভাবে এসেছে। কীরকমভাবে এসছে দেখ, তোমাকে বলতে বলেছিল যেটা একবার নিটে এসেছিলো সেটা এইভাবে ছিল যে দেখো এখানটা 3টে স্ফিয়ার আছে, ঠিক আছে? আর 3টেই হলো হলো স্ফিয়ার, ঠিক আছে? 3টে স্ফিয়ার, 3টেই হলো স্ফিয়ার। ইন্টারনাল যে স্ফিয়ারটা তার রেডিয়াস হচ্ছে এ, স্মল এ। এই যে মাঝের স্ফিয়ারটা, এই যে গ্রিন কালারের যেটা আছে, এটার জন্য হচ্ছে তোমার বি। আর বাইরের যে স্ফিয়ারটা, এটা রেডিয়াস হচ্ছে সি, ঠিক আছে? এই 3টে রেডিয়াস এরকম এখানে বলা আছে। তুমি এটা একটু অন্য কালার দিয়ে লিখে দিই এটাকে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার দেখো তোমাকে সিস্টেমটা কি দিচ্ছে। তোমাকে সিস্টেমটা দিয়েছে যে এখানটাতে চার্জ দেওয়া আছে। এখন চার্জ যে আমরা দিই, আমরা কিউ প্লাস কিউ মাইনাস কিউ এভাবে বলি, কিন্তু এখানে কিউ হিসাবে তোমাকে দেয়নি, তোমাকে সিগমার রেসপেক্টে বলা আছে যে ইনার যে স্ফিয়ারটা তার সারফেস চার্জ ডেন্সিটি ইজ প্লাস সিগমা, মিডিল যে স্ফিয়ারটা তার সারফেস চার্জ ডেন্সিটি ইজ মাইনাস সিগমা, অ্যান্ড আউটার যে স্ফিয়ারটা তার সারফেস চার্জ ডেন্সিটি প্লাস সিগমা। তোমাকে এখন কোয়েশ্চেনটা কি দিয়েছে, যেটা নিটে এসেছিল, সেটা ছিল এটা যে ইফ VA equal to VC then find out the relation between A, B and C. A, B and C কি? A, B and C হলো এই যে স্ফিয়ারগুলো তাদের রেডিয়াসটা হলো ABC। তো যখন তোমাকে বলতে বলছে যে এই A and C, মানে A মানে হচ্ছে তোমার এই স্ফিয়ারটা, আর C মানে কি? এই স্ফিয়ারটা। যদি এদের পোটেনশিয়াল সেম হয় তাহলে তোমাকে বার করতে হবে যে A, B and C তার মধ্যে রিলেশনশিপটা কি। তো কোয়েশ্চেনটাকে সলভ করবো। দেখো আমরা জানি যে ফর্মুলা একটাই হয়, যখন আমরা হলো স্ফিয়ারকে দেখি, হলো স্ফিয়ারের যখন আমি ভিতরে যাব সেই ক্ষেত্রে ফর্মুলা কত হয় না KQ/R, যখন বাইরে যাব সেই ক্ষেত্রেও KQ/R হয়, তাই না? এখন যখন আমরা ভিতরে আসছি সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাকে বলা আছে VA equal to VC, সো VA equal to VC। এবারে যখন আমি VA বলছি, A মানে কোনটা? এই যে ভিতরের স্ফিয়ারটা। আচ্ছা, এই যে ভিতরের স্ফিয়ারটা, এটার কোনখানে আমাকে পোটেনশিয়াল নিতে হবে? সারফেসে পোটেনশিয়াল নিতে হবে, তাই না? যদি আমি সারফেসের মধ্যে পোটেনশিয়ালকে নিই, এই সারফেসের মধ্যে পোটেনশিয়ালটা কারা কারা দেবে? এই স্ফিয়ারটাও দেবে, এই স্ফিয়ারটাও দেবে, হ্যাঁ কি না? বলো বলো, সবাই দেবে, তাই তো? তাহলে আমি বলতে পারি যে VA সমান কি হবে? প্রথমত এই যে ইন্টারনাল স্ফিয়ার তার নিজের জন্য পোটেনশিয়াল, সেটা তো আসবে, তাই না? তার ভ্যালু কি লিখবো? K ইন্টু, আচ্ছা আমরা জানি KQ, এখানে তো কিউ বলা নেই, এখানে সিগমা বলা আছে, তাহলে আমি কি নিতে পারি? সিগমা ইন্টু 4πr² নিতে পারি, পারি কি পারি না? হ্যাঁ, সিগমা ইন্টু 4πr² মানে সিগমা ইন্টু এরিয়া, তার মানে তো চার্জ, বুঝতে পারলে?
পুট করে ফেলো এখানটাতে। তাহলে আমি বলতে পারি যে এইখানটাতে ইন্টারনালটার জন্য কে ইন্টু কিউ, কিউ মানে কি সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, মানে কি এর রেডিয়াসটা কত স্মল এ, তো স্মল এ স্কোয়ার ডিভাইডেড বাই আর মানে রেডিয়াস অর্থাৎ এ। চলো আচ্ছা নেক্সট চলে আসি, এখানটাতে আরেকজন পোটেনশিয়াল কন্ট্রিবিউশন করবে, সেটাকে এই মিডিল স্ফিয়ারটা। মিডিল স্ফিয়ারটার জন্য আমি কি লিখবো বলে ফেলো, বলো কি লিখবো? সিগমাটা আছে কিসে মাইনাসে, তাহলে আমি এখানটা কি লিখবো মাইনাস সিগমা, তাই না? তাহলে কে ইন্টু সামনে মাইনাসটাকে আমি লিখে দিয়েছি সিগমা ইন্টু 4 পাই, রেডিয়াসটা কত বলো বি স্কোয়ার, 4 পাই বি স্কোয়ার ডিভাইডেড বাই বি, তাই না? এইটা হয়ে যাবে কোনখানটাতে না সেকেন্ড স্ফিয়ারটার জন্য এই স্ফিয়ারটার মধ্যে তোমার মানে তার সারফেসে কন্ট্রিবিউশনটা পোটেনশিয়ালের। নেক্সট এই যে আউটার স্ফিয়ারটা, সেও তো এখানে কন্ট্রিবিউশন শো করবে পোটেনশিয়ালের, তাই না? এবার তোমরা বলো তার জন্য কি লিখবো, বলো কি লিখবো তার জন্য, বলো প্লাস কে ইনটু সিগমা 4 পাই সি স্কয়ার বাই, একদম ঠিক 4 পাই সি স্কোয়ার বাই সি। এটা কি পেলাম? এটা পেলাম আমরা ভি এ, তাই না? এই যে এই এ স্ফিয়ারটার উপরে পোটেনশিয়াল কত মানে ভি এ কত, সেখানে তিনজনের কন্ট্রিবিউট করলো, পেয়ে গেলাম। নেক্সট ইকুয়াল টু কি আছে ভিসি, সো ইকুয়াল টু ভিসি, ভিসিটা কি লিখবো? প্রত্যেকে এখন কিন্তু পার্টিসিপেট করবে, ঠিক আছে? ভিসি মানে এইখানটাতে বার করতে হবে। আচ্ছা এখানেও তো এই তিনজনায় ইন্ডিভিজুয়ালি এরকমভাবে পার্টিসিপেট করবে, তাই না? তার নেট সামটাকে নিলে আমার ভিসি বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ বলো হ্যাঁ কি না? তাই তো, চলো স্টার্ট হয়ে যাও। এবার আমাকে বলো এই যে ভিসি আউটার স্ফিয়ারটা, এই আউটার স্ফিয়ারটাতে পোটেনশিয়াল তার নিজের জন্য হবে, তাই তো? হবে কি হবে না বলো? নিজের জন্য হবে একটা, কত লিখবো তা সেটা বলো? কে ইন্টু কি লিখবো বলো? কে ইন্টু ঝটপট বলো কি লিখবো? কে ইন্টু কত? সিগমা 4 পাই সি স্কয়ার বাই, একদম তাই, সিগমা 4 পাই সি স্কোয়ার ডিভাইডেড বাই সি। চলো এটা চলে এলো। নেক্সট এই যে স্ফিয়ারটা আছে, এই স্ফিয়ারটাতে এই যে সেকেন্ড স্ফিয়ারটা, সেও তো কন্ট্রিবিউট করবে, তাই না? এর জন্য এখানে একটা পোটেনশিয়াল পাবো, সেটাকে পাচ্ছি আমরা। কি লিখবো তার জন্য? আচ্ছা এখানে কি আছে মাইনাস সিগমা, তাহলে কি লিখবো মাইনাস কে ইন্টু তারপর বলো কি লিখবো? মাইনাস কে ইন্টু সিগমা 4 পাই বি স্কয়ার বাই, সিগমা 4 পাই বি স্কোয়ার বাই সিগমা 4 পাই বি স্কোয়ার বাই বি হবে কি নাকি সি হবে বলো? বি হবে না সি হবে? এটার সেন্টার থেকে এটা ডিস্টেন্স কত? সি তো, হ্যাঁ কি না? তাই না? তাহলে কি লিখবো? সিগমা 4 পাই বি স্কোয়ার মানে এর পুরো চার্জ ডিভাইডেড বাই এখান থেকে ডিস্টেন্স সি। চলো লিখে ফেলো সিগমা 4 পাই বি স্কোয়ার বাই সি, হয়ে গেল। নেক্সট আচ্ছা এবারে এই যে ইনার স্ফিয়ার, সেও তো কন্ট্রিবিউট করবে, তাই না? তার জন্য কি লিখবো বলো? প্লাস বলো কি লিখবো? কে ইন্টু কি লিখবো বলো? সিগমা 4 পাই এ স্কয়ার বাই সি, সিগমা 4 পাই এ স্কোয়ার হয়ে গেল, ওর চার্জ এখান থেকে সেন্টার থেকে ডিস্টেন্স কত সি বাই সি। ইকুয়েশন আমার তৈরি হয়ে গেছে ভাই, এবার শুধুমাত্র সলভ করতে হবে। দেখো সলভ করা স্টার্ট করে দিই। প্রত্যেকটা পার্ট থেকে দেখো তুমি এইখান থেকে কে সিগমা 4 পাই আর এখান থেকে কে সিগমা 4 পাই এগুলোকে ক্যান্সেল আউট করতে পারবে, তো করে ফেলো। কে সিগমা 4 পাই, কে সিগমা 4 পাই, কে সিগমা 4 পাই, এখান থেকে কে সিগমা 4 পাই, এগুলো সব তুমি ক্যান্সেল আউট করে দাও। সো ফাইনালি যেটা তোমার পড়ে থাকছে এখন এখান থেকে, সেটা হলো এখানে কত পাবে? এ স্কোয়ার বাই এ, তার মানে কি এ, চলো মাইনাস এখানে কত বি স্কোয়ার বাই বি মানে বি, এখানে কত আসছে সি স্কোয়ার বাই সি মানে প্লাস সি, এটা পেলাম এখান থেকে। নেক্সট এখান থেকে কী পাচ্ছি? সি স্কোয়ার বাই সি মানে সি, এখান থেকে কী পাচ্ছি? মাইনাস বি স্কোয়ার বাই সি, এখান থেকে কী পাচ্ছি? প্লাস এ স্কোয়ার বাই সি, এইটা আমরা পেলাম এখান থেকে, তাই তো? এবারে আমাদেরকে জাস্ট এইটা করতে হবে যে এটাকে সলভ করতে হবে। তো যদি আমি এটাকে সলভ করি তাহলে আমি কীরকম ধরে সিস্টেমটাকে পাবো? এটাকে আমাকে সলভ করতে হবে, সলভ করলে ফাইনালি যেটা আমি পাবো, আচ্ছা প্রত্যেকে আগে এটা লিখে নাও তো। এই স্কিমটা বুঝতে পারলে কী করে লেখা হলো? এই লেখাটা বুঝতে পারলে কথা বুঝতে পারলে, বাকিটা তো কিছু না, বাকিটা তো তোমার এমনি চলে আসবে, ওটা তো নিউমেরিক্যাল সলিউশনস আর কিছু না। এইটা বুঝতে পারলে কী করে হলো জিনিসটা, লেখাটা সবাই বুঝতে পেরেছো? ভি এ ভি সিগুলো কী করে বেরোলো? ব্যাস লিখে নাও আগে ওটাকে ঝটপট, কোয়েশ্চেনটাকে লিখে ওটাকে ঝটপট করে লিখে নাও তো আগে।
লিখে নাও ঝটপট। এখান থেকে সি সি ক্যান্সেল আউট হয়ে যাবে, এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার বাই সি মাইনাস বি স্কোয়ার বাই সি। তো এটাকে কন্টিনিউ করে দিই, ইকুয়াল টু কত আসবে এখান থেকে 1/c যদি কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই এ মাইনাস বি আর এই এ মাইনাস বি ক্যান্সেল আউট হবে। সো ফাইনালি যেটা তোমার কাছে পড়ে থাকবে সেটা হচ্ছে যে সি ইকুয়াল টু এ প্লাস বি। এইটা আসবে তোমার কাছে আনসারটা। এটা তো ম্যাথামেটিক্স, এটা কিছুই না। মেন কাজ তো আমাকে ভি আর ভিসি বার করা। রেজাল্টটাকে দেখো, সি ইকুয়াল টু এ প্লাস বি আসছে, তাই না? তো তার মানে যখন ভি এ ইকুয়াল টু ভি সি হবে এইরকম সেট আপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে সি ইকুয়াল টু এ প্লাস বি আসবে। ঠিক আছে, এটা ছিল তোমার জেই কোয়েশ্চেন, সরি এটা ছিল তোমার নিটের কোয়েশ্চেন। জেইতে এটাকে জিজ্ঞেস করেছিল উল্টোভাবে, সেম সেট আপ ছিল, দিয়ে বলেছিল যে ইফ ইন দিস সেট আপ সি ইকুয়াল টু এ প্লাস বি দেন অপশন ছিল যে ভি এ ইকুয়াল টু ভি সি, ভি এ ইকুয়াল টু ভি বি, ভি এ প্লাস ভি সি ইকুয়াল টু সামথিং, এরকমভাবে অপশন দেওয়া ছিল। তো আনসার কোনটা হবে? ভি এ ইকুয়াল টু ভি সি, তাই না? সেই ক্ষেত্রে তুমি ওইটা আনসার করে ফেলবে, ব্যাস কিছুই না। বুঝতে পারলে প্রত্যেকে কোয়েশ্চেনটা? একটাই কোয়েশ্চেন, সেম ফ্রেম, দুটো এক্সামে জিজ্ঞেস করেছে, দুটো পার্ট থেকে, আর কিছুই না। মানে একটাতে স্ট্রেট কাট জিজ্ঞেস করেছে, একটা পিছন থেকে জিজ্ঞেস করেছে আর কি, ব্যাক সাইড থেকে স্টার্ট করেছে পুরো কোয়েশ্চেনটাকে একটাতে। এই যা কাজ, আর কিছুই না। ঝটপট হাত চালাও, হয়ে গেলে বলবে। হয়েছে প্রত্যেকের? লেখার কাজটা একটুখানি স্পিডে করো। স্যার হয়ে গেছে। চলো এবার আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেনটায়। দেখো এই কোয়েশ্চেনটা, এখানটা তোমাকে কি দিয়েছে যে আমাকে বলছে যে এখানটা দুটো স্ফিয়ার আছে, দুটোই হলো স্ফিয়ার। এখন এই যে দুটো স্ফিয়ার দেওয়া আছে তার মধ্যে যে ভিতরের স্ফিয়ারটা সেটাকে আর্থিং করা আছে। আচ্ছা, ভিতরের স্ফিয়ারকে আমি আর্থিং করলাম, তার মানে কি সেটার মধ্যে যত চার্জ আছে মানে সেই সমস্ত চার্জ গ্রাউন্ডে চলে যাবে, হ্যাঁ কি না বলো? সমস্ত চার্জ গ্রাউন্ডে যাবে, তো তাই তো হয় আর্থিং করা মানে। আর গ্রাউন্ডে চলে যাওয়া মানে আমি বলতে পারি যে এটার যে পোটেনশিয়াল সেটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে, তাই না? যখন আমি আর্থিং করছি তার মানে এই যে ভিতরের স্ফিয়ারটা তার পোটেনশিয়াল জিরো হয়ে যাচ্ছে, কারণ আর্থকে আমরা জিরো পোটেনশিয়াল হিসেবে ধরি। তো সেখানে যদি আমি গ্রাউন্ড করে দিই, সো অবভিয়াসলি এর পোটেনশিয়ালটা এখন আর্থের পোটেনশিয়াল হয়ে যাবে, সো দ্যাট উইল বি ভি ইকুয়াল টু জিরো। এটা হবে। তো এখন যদি আমি এটার জন্য বার করি, আমাকে কি কোয়েশ্চেনটা দিচ্ছে, বলছে আউটার যে স্ফিয়ারটা সেখানে কিউ চার্জ দেওয়া আছে। তো এখন এই যে ইনার স্ফিয়ারটা সেইটাতে চার্জের ভ্যালু কত হবে যখন আমি এখানটাতে এটাকে আর্থিং করে রেখেছি? বুঝতে পারলে? এইটা হলো কোয়েশ্চেনটা। তো আমি জানি না যে ভিতরেরটাতে কত চার্জ হবে, আমি ধরলাম যে এই যে ভিতরের স্ফিয়ারটা তার সারফেসে কিউ ড্যাশ চার্জ হবে, আমি ধরে নিলাম। এখানে লিখে দিচ্ছি যে লেট চার্জ ইন স্মলার স্ফিয়ার বিকামস কিউ ড্যাশ। তো যদি এখানটাতে কিউ ড্যাশ চার্জ হয়ে যায় তাহলে এবার দেখো এটার পোটেনশিয়াল কত? জিরো। তার মানে আমি বলতে পারি যে এই কিউ ড্যাশের জন্য এখানে যা পোটেনশিয়াল প্লাস এইটার জন্য মানে বাইরের যে বিগার স্ফিয়ার তার জন্য একটা কন্ট্রিবিউশন এখানটা থাকবে পোটেনশিয়ালের। তো দুটো ভ্যালু ইকুয়াল হবে, দুটোর ভ্যালু ইকুয়াল হওয়া তার মানেই হচ্ছে যে, বা দুটো যদি টোটাল সাম জিরো হয় তবে তো এটার পোটেনশিয়াল জিরো আমি বলতে পারি, হ্যাঁ কি না বলো? এখানে এর জন্য নিজের পোটেনশিয়াল প্লাস এর যে পোটেনশিয়ালের কন্ট্রিবিউশন দুটোই তো জিরো হবে, মানে দুটোর অ্যাডিশন তো জিরো হবে, নেট পোটেনশিয়াল তো জিরো ওখানকার, তাই না? হ্যাঁ কি না বলো? বুঝতে পারছো কি পারছো না? তাই তো, ব্যাস কাজ তোমার হয়ে গেছে। এবার জাস্ট তোমাকে ভ্যালু পুট করতে হবে। তো অ্যাজ ইনার স্ফিয়ার ইজ গ্রাউন্ডেড, সো ভি, আমি এটাকে বলছি তোমার স্মল এ রেডিয়াস, তো ভি এ বলছি ইকুয়াল টু কত হবে না? জিরো। এখন ভি এ যদি জিরো হয় তাহলে এবার আমাকে বলো, স্টার্ট হয়ে যাও। এই যে ইনার স্ফিয়ারটা আছে, এই ইনার স্ফিয়ারটাতে এর নিজের জন্য পোটেনশিয়াল কত হবে বলো? কত হবে ইনার স্ফিয়ারটাতে নিজের জন্য পোটেনশিয়াল? বলো বলো, কি লিখবো? চার্জ হচ্ছে কিউ ড্যাশ, কে কিউ ড্যাশ বাই এ, তাই না? কে কিউ ড্যাশ বাই এ। আচ্ছা, প্লাস আউটার স্ফিয়ারটার জন্য এখানে কন্ট্রিবিউশন থাকবে, তো তার জন্য ভ্যালু কত লিখবো? প্লাস কত হবে?
কে কিউ বাই বি, কারেক্ট, কে কিউ বাই বি। এবার সলভ করো, যদি তুমি সলভ করো তুমি এখান থেকে পাবে যে কে কিউ ড্যাশ বাই এ ইকুয়াল টু মাইনাস কে কিউ বাই বি। কে কে ক্যান্সেল আউট হবে, সো কিউ ড্যাশ এর ভ্যালু তুমি পেয়ে যাবে মাইনাস কিউ বাই বি ইন্টু এ। এইটা হবে আনসারটা, যে এই যে ভিতরের স্ফিয়ারটা সেখানটাতে চার্জ কত থাকবে না মাইনাস কিউ ইন্টু এ বাই বি, তাই না? তুমি এরকমও বলতে পারো যে মাইনাস কিউ ইন্টু এ বাই বি, তার মানে ওটাই আসছে। এবার দেখো এখানটাতে কি এলো, এখানটাতে তোমার চার্জ চলে আসছে এখন মাইনাস কিউ ইন্টু এ বাই বি। এবার এটার জন্য এর সামনের ফেসে ইন্ডাকশন হবে, হবে কি হবে না বলো? এটার জন্য এর সামনের ফেসে ইন্ডাকশন হবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ইন্ডাকশন হবে, তাহলে এখানে কত আসবে? সেম চার্জ, শুধুমাত্র প্লাস হবে, অপোজিট আসবে, তাহলে কত আসবে? প্লাস কিউ ইন্টু এ বাই বি। আচ্ছা, এখানে যদি প্লাস কিউ ইন্টু এ বাই বি আসে তাহলে বাইরে কত আসবে? মাইনাস কিউ ইন্টু এ বাই বি, তাই না? সেটাই আসবে, বাইরে কত? মাইনাস কিউ ইন্টু এ বাই বি। আচ্ছা, এবারে তুমি দেখো আমি যদি এটাকে বার করি যে আচ্ছা এখানটাতে এরকম দ্বারা কেস হলো, এখানে প্লাস এখানে মাইনাস, তো আমি এটার অ্যাকর্ডিং বলতে পারলাম যে আচ্ছা ইন্ডাকশন হলে এখানে এখানে কত কত করে চার্জ তৈরি হবে, ঠিক আছে? আমার যেটা বলার মেন উদ্দেশ্য সেটা হলো এই জিনিসটায়, যে যখন আমি এই বাইরে এখানটাতে কিউ চার্জ দিয়েছি, তাই না? এখানে যখন আমি বাইরে কিউ চার্জ দিয়ে রাখছি, তো অবভিয়াসলি আমাকে সবসময় এটাকে দেখতে হবে যে ভিতরে চার্জটা কি আছে? গ্রাউন্ডেড। তার মানে এখানে মাইনাস চার্জ আসছে, মানে এখানটা তো মাইনাস আসা উচিত, বুঝতে পারলে? যখন তুমি কোয়েশ্চেনটাকে সলভ করে বার করলে একবার চেক করে নেবে যে ইন্ডাকশন করিয়ে করিয়ে বাইরেও মাইনাস আসছে কিনা, এবং কমন সেন্স অ্যাপ্লাই করলে তোমাকে না চেক করে তুমি বলতে পারবে যে হ্যাঁ বাইরে মাইনাস চার্জই আসবে, কারণ এখানে মাইনাস মানে এখানে প্লাস, এখানে প্লাস মানে এখানে মাইনাস, ব্যাস এইটুকুনি হবে, আর কিছুই না। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যখন এখানটাতে মাইনাস কিউ ইন্টু এ বাই বি এই যে চার্জটা এলো, প্রথমত বাইরের যে স্ফিয়ারটা আছে, এই যে বাইরের স্ফিয়ারটা, তার জন্য কি এখানটাতে কোনো রকম ইন্ডাকশন হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না বলো? তার জন্য কি এখানে কোনো রকম ইন্ডাকশন হচ্ছে না? বাইরের স্ফিয়ারের জন্য কিন্তু ইন্ডাকশন হবে না, সবসময় এটা মাথায় রাখবে। যা ইন্ডাকশন হয় অলওয়েজ ভিতরের স্ফিয়ারের জন্য। এই যে ভিতরের স্ফিয়ারটা, এইটা সবসময় এখানে ইন্ডাকশন করাবে, বাইরের স্ফিয়ারের জন্য কোনো ইন্ডাকশন কিন্তু হবে না। ইন্ডাকশন হবে না আমি এই কারণে বলছি, তার কারণটা হলো যে যখনই তুমি বাইরের স্ফিয়ারের জন্য ইন্ডাকশন এখানে করাবে, যখনই বাইরের স্ফিয়ারের জন্য তুমি এখানে ইন্ডাকশন তুমি করাচ্ছ, সেই সময় এই কেসটা হবে যে এখানে আর্থিং করা থাকবে, সমস্ত চার্জ গ্রাউন্ডে চলে যাবে। তো এখানে কেবলমাত্র পোটেনশিয়াল ডিফারেন্সটাকে জিরো করার জন্য এই যে ইন্টারনাল স্ফিয়ারটা সে কি করবে, তার মধ্যে চার্জ আসবে। এবার এই চার্জটা আসছে কোনখান থেকে? গ্রাউন্ড থেকে। এখানে যে চার্জটা এসছে কিউ ড্যাশ, যার ভ্যালুটাকে আমি বার করলাম কিউ ইন্টু এ বাই বি মাইনাস কিউ ইন্টু এ বাই বি, এটা কিন্তু এর ইন্ডাকশন থেকে আসেনি, এটা কোনখান থেকে এসছে? এইখান থেকে চার্জ এসছে, বুঝতে পারলে? গ্রাউন্ড থেকে চার্জটা এসেছে। ব্যাপারটা বুঝতে পারছো কি পারছো না বলো? চার্জটা আসছে কোনখান থেকে? গ্রাউন্ড থেকে, কারণ আমরা জানি যে আর্থিং করলে ইলেকট্রনগুলো এখানে চলে আসে, তাই না? তো গ্রাউন্ড থেকে ইলেকট্রনগুলো আসছে, এবং যার পরিমাণটা কত হচ্ছে না? মাইনাস কিউ ইন্টু এ বাই বি। ব্যাপারটা বুঝতে পারলে? এটা কিন্তু বাইরের স্ফিয়ারের ইন্ডাকশনের জন্য হচ্ছে না, তাই বুঝতে পারছো কি বললাম? চলো লিখে নাও কোয়েশ্চেনটাকে লিখে নাও। এই পার্টটার উপরে আরেকটা কোয়েশ্চেন থাকে, যখন দুটো স্ফিয়ারকে কানেক্ট করে রাখা হয়, ওটা নেক্সট দিনকে করবো, আজকে আগে টপিকটাকে স্টার্ট করে দিই। ছটপট হাত চালো। এটা কিন্তু এক্সামে অলরেডি চলে এসেছে, বুঝতে পারলে? এই সেম টাইপস অফ কোয়েশ্চেন্স এগুলো এক্সামে চলে এসেছে অলরেডি, আর এইগুলোই আসে। কনসেপ্টগুলোকে ভালো করে ধরো। স্পিডে হাত চালাও, স্যার হয়ে গেছে। চলো সবার কমপ্লিট। চলো এবারে আমরা চলে আসছি এখন নেক্সট পার্টটা। দেখো আমরা ইলেকট্রিক ফিল্ড পড়েছি, ইলেকট্রিক পোটেনশিয়াল পড়েছি, তার আগে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সম্বন্ধে পড়েছি। আজকে যেটা আমার কাজ হবে সেটা হলো যে এই যে ফিল্ড, এই যে চার্জ, আমরা প্রথমত দেখেছি যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল। আমি যখন করাচ্ছিলাম তখনই বললাম যে এই প্রত্যেকটার উদ্দেশ্য হলো একটাই, আর সেটা হলো যে চার্জ সম্বন্ধে জানা। এবার দেখো যখনই আমরা দেখি যে কোথাও একটা পোটেনশিয়াল আছে, সেইখানটাতে চার্জের মুভমেন্ট হয়, তাই না? যখনই আমি কোনো চার্জকে দেখবো সেটা হায়ার টু লোয়ার পোটেনশিয়ালের দিকে মুভ করে, এটা আমরা দেখেছি সবসময়।
যখন হায়ার টু লোয়ার পোটেনশিয়ালের দিকে মুভ করছে, কে মুভ করে? পজিটিভ চার্জ। নেগেটিভ হলে সে উল্টো দিকে মুভ করে। এখন এই যে চার্জটা হায়ার টু লোয়ার পোটেনশিয়াল মুভ করছে, তার মানে এই যে হায়ার টু লোয়ার পোটেনশিয়াল, এটা আমরা বুঝি কীভাবে? এটা আমরা বুঝি ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলোকে দিয়ে। যখনই ইলেকট্রিক ফিল্ডস লাইন এরকমভাবে দেখানো হচ্ছে অ্যারোটা এই দিকে, সো অবভিয়াসলি আমি বলবো যে এই যেখান থেকে আসছে সেইটা হলো হায়ার পোটেনশিয়াল, যেখান থেকে যাচ্ছে বা যেই দিকে যাচ্ছে সেটা হলো কি? লোয়ার পোটেনশিয়াল। তো যখন আমি এটা বলতে পারছি যে হ্যাঁ, একটা ইলেকট্রিক ফিল্ড লাইনকে দেখে আমি প্রেডিক্ট করতে পারলাম যে সেইখানে হায়ার পোটেনশিয়াল কোনখানে, লোয়ার পোটেনশিয়াল কোনখানে, তার মানে অবভিয়াসলি সেইখানে আমি বলতে পারি যে একটা কোনো রিলেশনশিপ আছে কার মধ্যে? যে এই ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল তার মধ্যে। এখন তোমার দেখার কাজ হলো আজকের ক্লাসটায় যে এই রিলেশনশিপটা কি, বুঝতে পারলে? যে কোনভাবে এরা বা কীভাবে এরা এই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল তাদের মধ্যে রিলেশনটা কি, তারা কীভাবে ইন্টারকানেক্টেড একে অন্যের সাথে। দেখো, আমরা দেখেছি যে যখন আমরা এর আগে অবধি আমরা শুধুমাত্র পোটেনশিয়াল বার করা শিখেছি, তাই না? পোটেনশিয়াল ডিফারেন্স তো বার করা শিখিনি। পোটেনশিয়াল বার করে জাস্ট মাইনাস করতাম, পোটেনশিয়াল ডিফারেন্স বলতাম, তাই তো শিখেছি নাকি? হ্যাঁ, তাই তো শিখেছি। পোটেনশিয়াল ডিফারেন্স বলে আলাদা কোনো টপিক তো আমরা পড়িনি, আর সেটা জীবনে হয়ও না। পোটেনশিয়াল বিভিন্ন পয়েন্টের বার করা হয়, তাদের মধ্যে তুমি সাবস্ট্রাকশন করো বা ডিফারেন্স নাও, সেটাই হলো তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। এখন আমি স্টার্টিংয়েই বলেছিলাম যে পোটেনশিয়াল জিনিসটা খুব দরকার। একটা পোটেনশিয়াল যখন থাকবে, অন্য একটা পয়েন্টের পোটেনশিয়ালের রেসপেক্টে তার ডিফারেন্সটাকে যখন আমি দেখতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে কোন দিকে চার্জকে পাঠাতে হবে বা চার্জ কোন দিকে যাবে। তোমাকে সেই রিজনের মধ্যে ফেলে দাও, চার্জ নিজেই মুভ করতে শুরু করবে। তো পোটেনশিয়াল ডিফারেন্সটা খুব দরকার। আর পোটেনশিয়ালটা আসে কেন? পোটেনশিয়াল থাকার জন্য, পোটেনশিয়াল ডিফারেন্স আছে কেন? পোটেনশিয়াল থাকার জন্য, বুঝতে পারলে? যতক্ষণ অবধি তুমি দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল পাচ্ছ, ততক্ষণ অবধি তুমি তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে পারবে না। যদি পোটেনশিয়াল ডিফারেন্স না পাও, তাহলে চার্জকে তুমি মোটিভেট করতে পারবে না যে সে কোন দিকে যাবে, বুঝতে পারলে? এই ডিফারেন্সটাই তাকে আলটিমেটলি মোটিভেট করে। জিনিসটাকে বাস্তব জীবনের সঙ্গে তুমি কোরিলেট করতে পারো। আজকে যখন তুমি যে স্টেটে আছো, যখন তুমি একটুখানি কোনো ভালো কলেজের স্টুডেন্টকে দেখছো, যে হয়তো তোমাদের যে জায়গাগুলোতে যাওয়ার ইচ্ছা সেইখানে হয়তো তারা এখন পড়াশোনা করছে, তো অবভিয়াসলি তুমি তার পয়েন্টটাকে দেখছো, তার পোটেনশিয়ালকে দেখছো, তাকে তুমি নিজের পোটেনশিয়াল তার সাথে কম্পেয়ার করছো, একটা ডিফারেন্সকে ফিল করছো, তুমি একটা ড্রাইভ হচ্ছো তুমি তার দিকে, তাই না? এবং সেই কেরিয়ারটার দিকে, সেই কলেজের দিকে তুমি ড্রাইভ হচ্ছো, এবং সেই ড্রাইভিং ফোর্সটার জন্য দায়ী হলো ওই যে কলেজে যে বসে আছে আর তুমি যেখানে বসে আছো, তোমাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। চার্জের ক্ষেত্রে সেম কাজ হয়। যখন দুটো পয়েন্টের পোটেনশিয়াল থাকে, তাদের মধ্যে যে ডিফারেন্সটা থাকে, সেটাই চার্জটাকে ড্রাইভ করে, সেটাই তাকে মোটিভেট করে যে সে যাবে কোন দিকে। কারণ আমাদের মাথায় ব্রেন আছে, চার্জের মাথায় কিন্তু ব্রেন নেই। তো চার্জের মুভমেন্ট সবসময় কিন্তু একটা কোনো ড্রাইভিং ফোর্স বা ড্রাইভিং ফিল্ড দ্বারা হবে, এবং সেই ফিল্ডটা সবসময় হায়ার টু লোয়ার পোটেনশিয়াল কাজ করবে, বুঝতে পারলে? যখনই তুমি পজিটিভ চার্জকে রাখবে, সে হায়ার টু লোয়ার মুভ করবে। এখন এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো আমরা দেখিয়েছি, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো আমি দেখতে পাচ্ছি যে এইখানে হলো হায়ার পোটেনশিয়াল, যেহেতু এইখান থেকে স্টার্ট হচ্ছে, এইদিকে যাচ্ছে, দ্যাট মিনস এইটা হলো লোয়ার পোটেনশিয়াল পয়েন্ট, এই সাইডগুলো, বুঝতে পারলে? তো এটা হলো হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। অবভিয়াসলি যখনই আমি কোনো পজিটিভ চার্জকে এখানে প্লেস করব, তার মুভমেন্ট কোন দিকে হবে? লোয়ার পোটেনশিয়ালের দিকে নাকি হায়ার পোটেনশিয়ালের দিকে? বলো, কোন দিকে মুভমেন্ট হবে? বলো। যখন পজিটিভ চার্জকে প্লেস করব, লোয়ার পোটেনশিয়ালের দিকে, তাই না? আমরা পোটেনশিয়াল যখন বার করছিলাম তখন দেখেছিলাম যে এই যে ইনফিনিটি, এখান থেকে একটা কোনো পজিটিভ চার্জকে এইদিকে নিয়ে আসছিলাম, এবং নিয়ে আসার জন্য আমাকে এই যে তার নেচার কি? হায়ার টু লোয়ার যাবে। কিন্তু যখন আমি নিয়ে আসছি, তখন আমি কোন দিকে নিয়ে যাচ্ছি? হায়ার টু লোয়ার নাকি লোয়ার টু হায়ার? যখন ইনফাইনাইট থেকে চার্জকে নিয়ে আসছি, বলো কোনখান থেকে নিয়ে আসছি? লোয়ার টু হায়ার যখন নিয়ে আসছে, আমি বলেছিলাম তখন আমাকে ওয়ার্ক করতে হবে, যে কারণে মাটির নিচ থেকে জলকে তোলার জন্য মোটর লাগাতে হয়, কিন্তু উপরের ট্যাঙ্কি থেকে জলকে নিচের কলের মধ্যে আনার জন্য কিন্তু মোটর লাগাতে হয় না, তাই না? অটোমেটিক্যালি জলটা ফ্লো করে। যখন তুমি লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়াল যাবে, তোমাকে ওয়ার্ক করতে হচ্ছে। আচ্ছা, এখানে কার এই যে ইলেকট্রিক ফিল্ড, তার এগেনস্টে ওয়ার্ক করছিলাম নাকি তার সাপোর্টে ওয়ার্ক করছিলাম আমি? বলো, এগেনস্টে না সাপোর্টে? এগেনস্টে করছিলাম, যে জন্য আমাদের পোটেনশিয়ালের ভ্যালু আসছিল মাইনাসে, মনে আসছে? নেগেটিভে আসছিল, তাই না? পোটেনশিয়াল আমি বলেছিলাম কারণ এগেনস্ট দ্য ফিল্ড আমাকে কাজ করতে হয় যখন আমি এখান থেকে আনছি। কেন? তার কারণটাই হলো একটা, যে আমি লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে আনছিলাম। চলো, রিভিশনটা এখানটাতে হয়ে গেল। এবার যেটা আমার মেন বক্তব্য এখানটা, সেটা হলো যে দেখো, যখন এখানটা আমি দুটো পয়েন্টকে মার্ক করেছি, এই যে দুটো পয়েন্টকে মার্ক করলাম, সাপোজ এখানটাতে আমি বললাম যে এইখান থেকে একটা চার্জকে এইখানে আনতে আমাকে কাজ করতে হলো, একটা কোনো চার্জ ছিল যাকে এই পয়েন্টে আনতে আমাকে কাজ করতে হলো কত না, সাপোজ আমি বলছি 5 ভোল্ট, 5 জুল আমাকে ওয়ার্ক করতে হয়েছে এখানটাতে। সাপোজ 5 জুল ওয়ার্ক করতে হয়েছে। আচ্ছা, যদি আমাকে এখানটাতে 5 জুল ওয়ার্ক করতে হয় একটা ইউনিট পজিটিভ চার্জকে আনতে, এটা কি বোঝায়? যে এই যে পয়েন্টটা, তার পোটেনশিয়াল কত? বলো, তার পোটেনশিয়াল কত?
5 ভোল্ট, তাই না? তার মানে এই পয়েন্টটার পোটেনশিয়াল হচ্ছে 5 ভোল্ট। চলো, খুব ভালো কথা, এবার স্টার্ট হয়ে যাও। ধরে আমি বললাম যে এখানটা থেকে এই চার্জটাকে যখন আমি এখানে নিয়ে আসছি তখন আমাকে কাজ করতে হয়েছে 8 জুল, তাই না? তাহলে ওই পয়েন্টটার পোটেনশিয়াল কত হয়ে যাবে? 8 ভোল্ট। এই পয়েন্টের পোটেনশিয়াল হয়ে যাবে 8 ভোল্ট। আচ্ছা দেখো, যখন তুমি 8 ভোল্ট একটা পয়েন্টের পেলে আর একটা পয়েন্টের 5 ভোল্ট পেলে, সো অবভিয়াসলি এখন তুমি এদের মধ্যে যে ডিফারেন্সটাকে নেবে সেটাই হলো ডেল্টা ভি, দ্যাট ইজ কল্ড অ্যাজ পোটেনশিয়াল ডিফারেন্স। বোঝা গেছে জিনিসটা কি? বুঝতে পারলে? দেখো, তুমি দূরে নিয়ে যাচ্ছিলে, দূরে নিয়ে গেলে কাজটা কিন্তু বেশি করেছিলে, যে কারণে 8 ভোল্ট পেয়েছিলে। তুমি যখন কাছে নিয়ে এসেছিলে এটাকে, তাই না, পয়েন্টটা তোমার কাছে ছিল তখন কাজ তুমি কম করেছিলে, তো পোটেনশিয়াল কম ছিল। দেখো, দুটোর মধ্যে পোটেনশিয়াল যখন তুমি পেলে, যখনই তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, সাপোজ তুমি একটা চার্জ, তুমি দাঁড়িয়ে আছো 8 ভোল্টের পয়েন্টে, তুমি সামনে দেখতে পাচ্ছ তুমি দিশাহারা হয়ে গেছো, তাই না? তুমি অন্ধকার জঙ্গলে গিয়ে কিছু খুঁজে পাচ্ছ না, তুমি কোথায় যাবে, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডই আছে সেখানটা, তাই না? তো সেখানটা যখন তুমি দাঁড়িয়ে আছো 8 ভোল্টের পয়েন্টে, সামনে আছে 5 ভোল্টের পয়েন্ট, তোমাকে সেটা ড্রাইভ করবে কোন দিকে যাওয়ার জন্য? 8 ভোল্টের দিকে যাওয়ার জন্য নাকি 5 ভোল্টের দিকে যাওয়ার জন্য? কোন দিকে যাওয়ার জন্য ড্রাইভ করবে বলো? 5 ভোল্টের দিকে। বুঝতে পারলে? এই পোটেনশিয়াল ডিফারেন্সটা সামনে 5 ভোল্ট পেলে, যে কারণে তুমি 5 ভোল্টের দিকে ছুটে যাবে, তুমি কিন্তু 8 ভোল্ট থেকে পিছিয়ে যাবে না, যদি না তুমি নেগেটিভ চার্জ হও। তুমি যদি নেগেটিভ চার্জ হও তাহলে তুমি পিছিয়ে যাবে। কেন পিছিয়ে যাবে বলতে পারবে? কেন নেগেটিভ চার্জ লোয়ার থেকে হায়ারের দিকে যাবে, হায়ার টু লোয়ারের দিকে যাবে না, বলতে পারবে কেন? নেগেটিভ চার্জ কেন যাবে না? নেগেটিভ চার্জ কেন উল্টো যাবে? পজিটিভ চার্জই কেন হায়ার টু লোয়ার যাবে? বলো বলো, এগুলো হয়ে গেছে আমাদের অলরেডি। বলো বলো, ফোর্স দিয়ে ভাবো, বলো কি বলছিলে? অ্যাট্রাকশন না, তুমি একটুখানি ঠিকঠাক করে বলো, তাহলে বলতে পারবে, কাছাকাছি যাচ্ছ। পজিটিভ চার্জ যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় কিউ পজিটিভ চার্জের ওপর, ফোর্স কত হয়? কিউ ইনটু ই। কোন দিকে যায়? যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকে নাকি তার এগেনস্টে? কোন দিকে যাবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে। যদি তুমি মাইনাস কিউ চার্জ নাও তাহলে কি হবে? ফোর্সটা কত আসবে সেই ক্ষেত্রে? বলো, মাইনাস কিউ ইনটু ই। এটা কি বোঝাচ্ছে? যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার দিকে মুভমেন্ট নাকি তার উল্টো দিকে মুভমেন্ট? তার উল্টো দিকে মুভমেন্ট। ব্যাস হয়ে গেল। তো মাইনাস চার্জকে তুমি যখনই রাখবে সেটা সবসময়, তার মানে ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে যায়, মাইনাস চার্জ, তার জন্য ফোর্স কোন দিকে লাগবে? এই দিকে। সো অবভিয়াসলি সে লোয়ার টু হায়ার মুভমেন্ট করবে। বুঝতে পারলে? এই হলো কনসেপ্ট। এবারে পোটেনশিয়াল ডিফারেন্সকে যখন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? বেসিক্যালি যে দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল, তার মধ্যে ডিফারেন্স কত আছে, যেটা আমাকে দেখাবে যে ড্রাইভ কোন দিকে হবে, কোনো একটা পজিটিভ চার্জ কিংবা কোনো একটা নেগেটিভ চার্জ। আমরা অলওয়েজ পজিটিভ চার্জ নিয়ে কাজ করবো, কারণ কি নেগেটিভ চার্জ জাস্ট তার উল্টোটা হয়ে যাবে, আর কোনো কাজ নেই। এবারে দেখো, আমরা যেটা শিখেছি অলরেডি, আমরা শিখে এসেছি যে যখন এই পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা বার করেছিলাম, তখন আমরা বার করেছিলাম যে মাইনাস ই ডট ডি আর হয়। এটা মনে আছে? পোটেনশিয়াল ডিফারেন্সকে যখন আমরা বার করতাম ই ডট ডি আর হয়। তো যখন আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বার করবো, ধরো আমি দুটো পয়েন্টকে বললাম যে এ আর বি পয়েন্ট। কোনটা পয়েন্টটা? এ আর বি পয়েন্ট। আচ্ছা, এ আর বি পয়েন্ট, এটা মানে কি? এ আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে বেসিক্যালি এইটা বলছি যে যখন আমি এই চার্জটাকে এ পয়েন্টে এনেছিলাম তার জন্য কত কাজ করেছি, যখন এই পয়েন্টটাকে বি পয়েন্টে এনেছিলাম তার জন্য কত কাজ করেছি, তাদের মধ্যে ডিফারেন্সটাকে নিতে হবে। হ্যাঁ কিনা বলো? তাদের মধ্যে ডিফারেন্স নিতে হবে, তাই না? তো ব্যাস ওটাই আমার দরকার। তো যখনই আমরা তাদের মধ্যে ডিফারেন্সটাকে বার করবো, সো আমরা দেখো অলরেডি এটাকে জেনে এসেছি যে পোটেনশিয়ালের জন্য যখন আমরা বার করতাম যে কিউ ইন্টু ই ইন্টু আর, সেটা হতো তাদের জন্য ওয়ার্ক ডান, তাই না? ইন্টিগ্রেট করবো তো পোটেনশিয়ালটা চলে আসতো। এখন যখন আমরা কি করছি, এখানটায় চার্জটাকে সেটা কার জন্য? ইউনিট চার্জ। তো কিউকে আমরা 1 নেবো, যে কারণে এখানটা তুমি কিউকে দেখতে পাচ্ছ না। বুঝতে পারলে কেন? কারণ হলো যে কিউটা এখানটায় 1 ইউনিট চার্জের জন্য ক্যালকুলেট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না? পোটেনশিয়াল ডিফারেন্স হবে এইটাকে এই পয়েন্টে আসতে যা কাজ করলাম, এইটাকে এই পয়েন্টে নিয়ে আসতে যা কাজ করলাম। আচ্ছা, ওয়ার্ক ডান কত পেয়েছিলাম? কিউ ইন্টু ই ইন্টু ডিআর, তার ইন্টিগ্রেশন। আচ্ছা, কিউটা কত? 1, তাহলে কি পড়ে থাকবে? ই ইন্টু ডিআর, তার ইন্টিগ্রেশন। হ্যাঁ কিনা বলো? ই ইন্টু ডিআর থাকবে না? আচ্ছা, প্রথমে ডিস্টেন্সটা কোনখানে ছিল? এই যে এ ডিস্টেন্সটা, তাই না? আর এ। আচ্ছা, ফাইনাল ডিস্টেন্স কি হয়ে গেল? বি ডিস্টেন্স, মানে আর বি। অর্থাৎ যখন আমি এই ইন্টিগ্রেশনটাকে করবো, সেই ইন্টিগ্রেশনের লিমিটটা কি দেবো বলো? কোনটা লিমিট দেবো বলো? যেখান থেকে নিয়ে এলাম সেইখান থেকে, আর যেখানে যাচ্ছি সেইখান থেকে। অর্থাৎ আরও ভালো করে বলতে গেলে লোয়ার পোটেনশিয়াল আর হায়ার পোটেনশিয়াল, তাই না? তবে লোয়ার লিমিটটা কি হবে ডিস্টেন্সে? আর এ।
হায়ার লিমিটটা কি হবে আর বি, বুঝতে পারলে? তো যখন তুমি এটাকে বলবে যে হায়ার মাইনাস লোয়ার, হায়ার মানে কোনটা, বি পয়েন্টটা, তাই না? তো বি পয়েন্টটা হায়ার মানে হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়ালের যখন তুমি ডিফারেন্স বার করবে, অর্থাৎ হায়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়ালে যখন তুমি পোটেনশিয়াল ডিফারেন্স বার করলে, সেই ক্ষেত্রে এই যে ইন্টিগ্রেশনটা করবে সেই ক্ষেত্রে লোয়ার লিমিট কত দেবে তুমি, আর এ, আপার লিমিট কত হবে আর বি। এবার চলো উল্টো করতে শুরু করে দাও। যদি তুমি এটা বলো যে আমি এইখান থেকে না স্টার্ট করে আমি বলবো যে আর বি আর আর এ, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি বার করবো। এখানে আমি কি বার করলাম, ভি বি মাইনাস ভি এ। এখন কি করছি, ভি এ মাইনাস ভিবি, তার মানে কি করছি, হায়ার মাইনাস লোয়ার নাকি লোয়ার মাইনাস হায়ার, কোনটা করছি বলো? লোয়ার মাইনাস হায়ার। এই ক্ষেত্রে সমস্ত ফেমটা তোমার সেম থাকবে, জাস্ট একটাই চেঞ্জ হবে। চেঞ্জটা কি হবে, লোয়ার মাইনাস হায়ার যখন তুমি করছো, অর্থাৎ হলো এটাই যে বেসিক্যালি তুমি এটাই করেছো যে তুমি প্রথমে লোয়ারে নিয়ে এসছো, মানে তোমার লোয়ার পোটেনশিয়ালের ডিস্টেন্স কত, আর বি হয়ে যাবে, হায়ার পোটেনশিয়ালের ডিস্টেন্স কত, আর এ হয়ে যাবে। শুধুমাত্র এইখানে লিমিটটা চেঞ্জ হবে যখন তুমি লোয়ার মাইনাস হায়ার করবে। বাকি হায়ার মাইনাস লোয়ার করলে কি হবে, এখানটাতে আর এটা হচ্ছে তোমার লোয়ার আর বিটা হচ্ছে হায়ার, বুঝতে পারলে? অর্থাৎ তুমি এখানে যেইটাকে প্রথমে লিখলে তার ডিস্টেন্সের লিমিটটাকে উপরে দেবে, যেটাকে সেকেন্ডে লিখলে তার ডিস্টেন্সের লিমিট সেকেন্ডে থাকবে। দেখো চেক করো, যেটাকে প্রথমে লিখলে তার লিমিটটা উপরে থাকবে, আপার লিমিট, যেটাকে সেকেন্ডে লিখলে তার লিমিটটা নিচে থাকবে, বুঝতে পারলে, লোয়ার লিমিট। বাকি মাইনাস তো সামনে সবসময় থাকে, আমরা জানি যে সামনে সবসময় মাইনাস থাকে, কারণ এগেনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড আমাকে ওয়ার্ক করতে হয়, যে কারণে সামনে সবসময় মাইনাস আসে একটা করে, বুঝতে পারলে? তো এটাই হলো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, তাদের মধ্যে একটা রিলেশনশিপ। এখান থেকে আরেকটাও রিলেশনশিপ আমরা বার করবো। এই রিলেশনটা বুঝতে পারলে কি পারলে না বলো? কারো কোনো ডাউট আছে? স্নেহজিৎ, সাত্তকী, ইন্দ্রাণী, বিতিশা, বুঝতে পারলে? স্নেহজিৎ বুঝতে পেরেছো? ওই স্নেহজিৎ ঘুমিয়ে গেলে নাকি? আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যেটা, সেটা হলো এই জিনিসটা, এই যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশনের ফর্মে লিখি তাহলে তো আমি এটা বলতে পারি, দেখো এইটার যে মানে, এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার ডিভি, হ্যাঁ কি না বলো? এটার মানে হচ্ছে ডিভি, ইয়েস অর নো? ডিভি মাইনাস ভি মানে ডিভি বেসিক্যালি, তাই না? পোটেনশিয়াল ডিফারেন্স ডিভি লিখতে পারি আমি সেটাকে, যখন আমি খুব ছোট জায়গার জন্য দেখছি তো ডিভি লিখতে পারি। আচ্ছা এখানে কি ডিআর। আচ্ছা যখন আমি এটাকে ডিভি লিখবো তখন কি এখানটাতে আমি ইন্টিগ্রেশনের মধ্যে আর এ আর বি লিখবো, নাকি ওটাকে বাদ দিয়ে শুধুমাত্র মাইনাস ই ডট ডিআর লিখবো, বলো কোনটা লিখবো? যখন মাইনাস ই ডট ডিআর, তাই না? আমি তো তখন ইন্টিগ্রেট করছি না, তার মানে কি শুধুমাত্র ডিফারেন্সিয়েশনের ফর্মটা আমার কাছে পড়ে থাকবে। তো এখান থেকে আমি বলতে পারি যে ডিভি ইকুয়াল টু কত আসবে, মাইনাস ই ডট ডিআর। চলো এইটাই আমার দরকার। যদি আমি এটা পেয়ে যাই যে ডিভি মানে হচ্ছে মাইনাস ই ডট ডিআর, সেইখান থেকে খুব ইজিলি আমি এটাও বলতে পারি যে ই ইকুয়াল টু কত হবে, মাইনাস ডিভি বাই ডিআর হবে, কি বলো? তাই হবে। চলো এবার দেখো, যদি ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর হয়, প্রথমত ইলেকট্রিক ফিল্ড স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি, কোনটা কোনটা? ভেক্টর কোয়ান্টিটি। যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, আমি যে এটা পেলাম যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, অর্থাৎ যখন তুমি ডিভি বাই ডিআর করবে সেটা তুমি কি পাবে, স্কেলার ফর্ম পাবে নাকি ভেক্টর ফর্ম পাবে? স্কেলার ফর্ম পাবে। ভেক্টর ফর্ম তুমি যদি পেতে যাও তাহলে তোমাকে ইউনিট ভেক্টর পাশে অ্যাড করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ তাই না? তো যখন তুমি ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করলে, দেখো পাশে আমি লিখে দিয়েছি তাই আর ক্যাপ, যখন তুমি আর ক্যাপকে দিলে তখন এটা হয়ে গেল ভেক্টর ফর্ম। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ ব্যাস এই হলো জিনিস। তো আমাকে দুটো রিলেশনশিপ মনে রাখতে হবে, সেটা হলো সবসময় মনে রাখবে এই জিনিসটাকে, পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডট ডিআর। এখন লিমিটটাকে আমি কি প্লেস করব, লিমিটটা সবসময় সেইটা প্লেস করব যেই পয়েন্টটাকে আমি ফাইনাল নিচ্ছি, সেইটা সবসময় সামনে থাকবে, তাই না? যেমন এখানটাতে আমি বলছি এ থেকে বিতে এনেছি, তাহলে ফাইনাল পয়েন্ট কোনটা বলো, এ না বি? এইটাতে এ থেকে বিতে আনলাম বি, তাহলে বিটা কোনখানে আসবে, সবসময় আগে আসবে, বুঝতে পারলে? বি অলওয়েজ আগে আসবে। যেটা আগে আসলো তার ডিস্টেন্সটাকে আমি কি ইউজ করবো, লোয়ার লিমিট নাকি আপার লিমিট বলো? আপার লিমিট, বুঝতে পারলে? ব্যাস এইটুকু মনে রাখো। পরে আসলে কি হবে সেটা অবভিয়াসলি তার উল্টোটাই হবে, তাই না? ব্যাস সবসময় সামনেরটাকে মনে রাখো যে যেখানে ফাইনাল পয়েন্ট সেইটাকে আমি আগে লিখবো, সেইটা মাইনাস আমার ইনিশিয়াল পয়েন্ট ছিল সেইটা, তাই না? আচ্ছা আপার লিমিট কী হবে না, যেটা আগে আছে তার ডিস্টেন্স, ব্যাস এইটুকুনি কনসেপ্ট, বাকি আর কিছু দরকার নেই, বুঝতে পারলে? এইটুকু তোমাকে জাস্ট মনে রাখতে হবে। এবার এইটাকে লিখে নাও তাহলেই হবে। দেখো একটা জিনিস এখানটা নোটিস করবে, সেটা হলো যে যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড মাইনাস ডিভি বাই ডিআর লিখছি সেই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে মনে রাখছি যে এই যে পোটেনশিয়াল সেটা কি, দ্যাট ইজ আ ফাংশন অফ ডিস্টেন্স, তাই না? ভি ইজ আ ফাংশন অফ আর। যখন এটা হবে তবেই না তুমি এটাকে আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারবে, হ্যাঁ কি না বলো?
হ্যাঁ স্যার তাই না? হ্যাঁ ব্যাস স্যার। এটাকে লিখে নাও পুরো জিনিসটাকে, এখন যা যা এখানটা লেখা আছে সমস্ত কিছু লিখে নাও, তাহলেই হবে। স্যার বলছি এই কোশ্চেনটা কি বলেছে? কোয়েশ্চেনটা না, এটা থিওরি পড়ছি, পোটেনশিয়াল ডিফারেন্স সম্বন্ধে পড়ছি, এটা কোয়েশ্চেন না। এটার উপর কোয়েশ্চেন করব, এটা হলো থিওরিটা, যেখানটা দুটো সূত্র লাগবে। সূত্র হলো এই জিনিসটা, বুঝতে পারলে? এখন এটাকে অ্যাপ্লাই করে করে দুরকম দেখিয়েছি, এটা হলো এক্সাম্পল এই দুটো, বুঝতে পারলে? মেন ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এটা, যে মাইনাস ই ডট ডিআর, আর কিছু না। স্যার এখানে মানে কনসেপ্টটা কি, মানে a থেকে b তে বস্তুটা বিভক্ত করতে পারতাম তো? যে কোনো পয়েন্ট হতে পারে, এ থেকে বিতে, বি থেকে এতে, যেটা ফাইনাল পয়েন্ট তার ডিস্টেন্সটাকে আমরা কি করব, আপার লিমিট, যেটা ইনিশিয়াল পয়েন্ট তার ডিস্টেন্সে কি করব, লোয়ার লিমিট, বুঝতে পারলে? আর ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়ালকে এখানে প্লেস করতে হবে, ব্যাপারটা বুঝতে পারলে? এই সেটআপটাকে কিন্তু মাথায় সেট করে রাখো, কারণ তুমি যদি উল্টো সেটআপ করে ফেলো তাহলে তোমার যেখানে প্লাস আনসার আসার কথা সেখানে অবভিয়াসলি মাইনাস আনসার আসবে, যেখানে মাইনাস আসার কথা সেখানে প্লাস আসবে, আর এখানে তুমি নেগেটিভ মার্কিং করে আসবে কিন্তু, বুঝতে পারলে? তো যে কারণে বারবার এত জোর দিচ্ছে এই পার্টটার উপর, এই কারণে, কারণ এইখানে কিন্তু ভুল হয়। এটাকে লিখে নাও, তারপর আমি কথায় লিখে দেবো জিনিসটাকে পুরো, যাতে করে তুমি না ভুলে যাও, এখানেই ভুলটা হবে। আরেকটা জিনিস ইনফিনিটি কি বলেছে? ইনফিনিটি হচ্ছে যখন আমি ইনফাইনাইট থেকে কোনো চার্জকে নিয়ে আসছি, যখন আমরা পোটেনশিয়াল পড়েছিলাম মনে আছে, একটা ইনফাইনাইট থেকে পজিটিভ চার্জকে কোনো একটা পয়েন্টে আনতে ওয়ার্ক কত করতে হয় সেটাকে বলা হয় পোটেনশিয়াল, তাই না? তো এখানটা দুটো পয়েন্টে নিয়ে এলাম, সো অবভিয়াসলি এই পয়েন্টে আনতে একরকম কাজ করব, আর এই পয়েন্টে আনতে একরকম কাজ করব। এই পয়েন্টে যে কাজ করলাম তার কারেসপন্ডিং এই পয়েন্টে পোটেনশিয়াল সামথিং ভোল্ট হবে, এই পয়েন্টে যা কাজ করা হলো তার কারেসপন্ডিং এখানে পোটেনশিয়াল সামথিং ভোল্ট হবে। দুটোর মধ্যে ডিফারেন্স বার করলে পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যাবে, বুঝতে পারছো কি পারছো না বলো? ব্যাস ওটাই করা হয়েছে এখানটাতে। ঝটপট লেখো। স্পিডে হাত চালাও যাতে করে বেশি করে কাজ আমরা করতে পারি, স্লোলি লিখলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। বোঝার সময় একদম আস্তে আস্তে বোঝো, লেখার সময় একদম স্পিডে লেখো। লেখাটা শুধুমাত্র কোয়েশ্চেন করার জন্য লাগবে, কিন্তু লেখার থেকে আসল হলো লেখাটা হচ্ছে কেন সেটাকে বোঝাটা, ওটাকে মাথায় পুরো সেট করা আস্তে আস্তে। এই সৃজিতের স্কোর কত হলো? তোমার কিসের জন্য দিয়েছিলে, যেই মেনটার জন্য নাকি নিটটার জন্য এক্সাম? যেই মেয়ে তো কত হয়েছে? 24 24। টোটাল কততে ছিল? টোটাল 80, অনেক নাম্বার কম। আচ্ছা, আর ফিজিক্সে কত হলো? মানে একবারে দেওয়া ছিল। একটুখানি স্কোরটা দেখে নিও কত হচ্ছে। তোমার স্কোর কম হতে পারে, আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই, শুধুমাত্র এটাই বলার ভালো করে পড়াশোনাটা করো, কিন্তু এটা টার্গেট রাখো, আমি ক্লাসে শুরুতে আজকে বলেছি নেক্সট এক্সামে যেন মিনিমাম 1 নাম্বার হলেও বাড়ে, এবং প্রত্যেক এক্সামে যেন তোমার স্কোর ইনক্রিজ হয়, ডিক্রিজ যেন না হয়, এটাকে টার্গেট রাখবে সবসময়। আর যে ইমেন্সের পেপারটাতে নিটের পেপারের থেকে স্কোর বেশি আসা উচিত ছিল সবার, যারা যারা যে ইমেন্সটা দিয়েছে তাদের ক্ষেত্রে স্কোরটা, কারণ নিটের পেপারটা অপেক্ষাকৃত একটুখানি মানে ভালো ছিল, যে ইমেন্সের পেপারটা খুবই সোজা পেপার ছিল। চলো হয়ে গেছে লেখা? আনসার হয়ে গেছে। দেখো আমরা যখনই কোনো একটা জিনিসের চেঞ্জকে উইথ রেসপেক্ট টু টাইম দেখি সেটাকে আমরা বলি রেট, তাই না? কিন্তু যখনই আমরা কোনো একটা জিনিসের চেঞ্জকে উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স দেখবো তখন সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এবার দেখো এখানটাতে যে আমরা পোটেনশিয়ালটাকে বার করলাম, মানে ইলেকট্রিক ফিল্ড বার করলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর। এই যে মাইনাস ডিভি বাই ডিআর নিচ্ছি, এটা কার রেসপেক্টে বার করলাম? না ডিস্টেন্সের রেসপেক্টে, তাই না? ডিফারেন্সিয়েশনটা তার রেসপেক্টে আমি চেঞ্জ বার করছি, সেটা হওয়া উচিত। দেখো যত তুমি ডিস্টেন্সকে চেঞ্জ করবে তত পোটেনশিয়াল চেঞ্জ হবে, এবং পোটেনশিয়াল ডিফারেন্সও চেঞ্জ হতে থাকবে, হ্যাঁ কি না বলো? হবে তো, তাই না? তো সবসময় এই কারণে ডিস্টেন্স তার রেসপেক্টে এখানটা পোটেনশিয়ালের চেঞ্জকে দেখা হয়, কারণ ডিস্টেন্স চেঞ্জ করবে, পয়েন্ট চেঞ্জ করবে, পয়েন্ট কাছে থাকবে, দূরে যাবে, আরও দূরে যাবে, পোটেনশিয়াল আরও চেঞ্জ হবে, এটা হওয়াই স্বাভাবিক কথা, বুঝতে পারলে? যে কারণে এই যে চেঞ্জটাকে আমরা বার করছি এখানে আসে কি, মাইনাস অফ ডিভি বাই ডিআর। তো এই যে মাইনাস অফ ডিভি বাই ডিআর এটাকে বলা হয় নেগেটিভ অফ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই যে ডি বাই ডিআর করলাম, কাকে করলাম? পোটেনশিয়ালকে করছি, তাই না? পোটেনশিয়ালকে করলাম যখন পোটেনশিয়াল ইজ আ ফাংশন অফ ডিস্টেন্স, তার যখন আমি ডিফারেন্সিয়েশন করলাম কার রেসপেক্টে? ডিস্টেন্সের রেসপেক্টে, মানে ভেরিয়েশনটা কার রেসপেক্টে আসছে? ডিস্টেন্সের রেসপেক্টে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট বার করা, বুঝতে পারলে? এবং গ্রেডিয়েন্টটা কিসে আসছে? মাইনাসে। সো অবভিয়াসলি আমি এখানেতে কি বলবো, যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু নেগেটিভ অফ দি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, যে কারণে এটা লেখা আছে ইলেকট্রিক ফিল্ড ইজ নেগেটিভ অফ দি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ব্যাপারটা বুঝতে পারলে? এই হলো জিনিসটা। সবার কমপ্লিট তাহলে লেখা? চলো।
কোয়েশ্চেন দেখো, বলছে যে ইন আ স্পেস v equal to something constant by r then find out electric field at r equal to this, ঠিক আছে? আমাকে কি বলছে যে একটা কোনো একটা জায়গাতে একটা কোনো স্পেসে পোটেনশিয়াল, সেটা আমাকে বলা আছে, পোটেনশিয়াল কত বলা আছে না, দ্যাট ইজ k বাই r। এখন আমাকে এটা বার করতে হবে যে সেই যে রিজিয়নটা সেখানটাতে ইলেকট্রিক ফিল্ড কত হবে। আমি বুঝতেই পারছি যে এখানে যে পোটেনশিয়াল সেটা ডিস্টেন্স তার সাথে ভেরি করছে। সো অবভিয়াসলি যদি ডিস্টেন্সের সাথে ভেরি করে, তার মানে আমি ছট করে বলতে পারবো না যে কোনো একটা পার্টিকুলার জায়গাতে ইলেকট্রিক ফিল্ড কত হতে পারে, যতক্ষণ না আমি সেই পয়েন্টটার কোঅর্ডিনেটকে জানতে পারছি। হ্যাঁ কি না বলো? তাই না? কারণ ডিস্টেন্স চেঞ্জ করলে পোটেনশিয়াল চেঞ্জ করবে, পোটেনশিয়াল চেঞ্জ করলে সেই জায়গার ফিল্ড চেঞ্জ করবে। অর্থাৎ এখানটাতে যদি আমি শুধুমাত্র এইটাকে দেখে বলি, এই ইকুয়েশনটাকে দেখে বলি, তাহলে আমি কি বলতে পারি যে এখানকার ইলেকট্রিক ফিল্ডটা নন ইউনিফর্ম? বলতে পারি কি পারি না বলো? তাই না? কারণ এখানকার পোটেনশিয়ালটা ডিস্টেন্সের সাথে চেঞ্জ হচ্ছে মানে সেখানকার ইলেকট্রিক ফিল্ডও চেঞ্জ হচ্ছে, বুঝতে পারলে? সো অবভিয়াসলি কনস্ট্যান্ট ফিল্ড তো নয়, কনস্ট্যান্ট ফিল্ড নয়, তার মানে হলো যে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রাজ করছে সেখানটা। এখন নন ইউনিফর্ম হতে পারে, কিন্তু একটা কোনো পার্টিকুলার পয়েন্টের ফিল্ড তো সেম থাকবে। কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, তার তো ফিল্ড কনস্ট্যান্ট, তাই না? যদি তার ফিল্ড কনস্ট্যান্ট হয়, তো আমি সেই পয়েন্টের কোঅর্ডিনেট জানতে পারলে আমি বার করতে পারবো সেই পয়েন্টের ফিল্ড কত, তাই তো? আমাকে দেখো কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, পজিশন ভেক্টর বলা আছে, মানে বেসিক্যালি কোঅর্ডিনেট বলে দিচ্ছে। কোঅর্ডিনেটটা কত? 2 3 6, তাই না? কোঅর্ডিনেট হচ্ছে 2, 3, 6, তাই না? কারণ 2 i cap 6 j cap প্লাস 3 j cap প্লাস 6 k cap, তার মানে কোঅর্ডিনেটটা কত? 2, 3, 6, তাই তো? এবার আমাকে ওইখানে বার করতে হবে যে ইলেকট্রিক ফিল্ড কত হবে। ব্যাস, এইটা হলো আমার কাজ। তো স্টার্ট হয়ে যাও। দেখো, একটু আগেই আমরা দেখেছি যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কি না মাইনাস ডিভি বাই ডিআর, এটা কি আমরা দেখলাম, তাই না? তো তার মানে বেসিক্যালি আমি এটাকে, এই যে পোটেনশিয়ালটা আমাকে দেওয়া আছে অ্যাজ এ ফাংশন অফ আর, তো আমি এখানটাতে জাস্ট এটা ডিফারেন্সিয়েশন করে দেবো, কার রেসপেক্টে না, আর এর রেসপেক্টে করে দেবো ফার্স্টে। তো করছি আমি প্রথমে যে মাইনাস ডিআর অফ কে বাই আর। আচ্ছা, কে বাই আর ওটাকে তো আমি কে ইন্টু আর টু দি পাওয়ার -1 লিখতেই পারি, লিখে দিলাম। তো এখান থেকে ফাইনালি কে কনস্ট্যান্ট বাইরে চলে এলো, সো মাইনাস কে 1 আর টু দি পাওয়ার -1 কত আসবে বলো? আর টু দি পাওয়ার -1 এর ডিফারেন্সিয়েশন কত হবে বলো বলো বলো, কত হবে বলো? কত লিখবো? -1 বাই -1 বাই আর স্কোয়ার, -1 বাই আর স্কোয়ার। সো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে কে বাই আর স্কোয়ার। এটা চলে এলো, খুব ভালো কথা। কিন্তু আমাকে চেয়েছে কোনখানে? এই পয়েন্টে। আচ্ছা, এই পয়েন্টে চেয়েছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমি কী করে বার করব? যদি আমি আর ভেক্টর এই পয়েন্টে বার করি ইলেকট্রিক ফিল্ড, সো অবভিয়াসলি আমি এটাকে কখনোই বলতে পারি না যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এটাই হবে, তাই না? তার কারণ এটা তো একটা সে র্যান্ডাম চলেছে না, যে মানে একটা তোমার বিভিন্ন পয়েন্টে কী করে বার করবো, তার কোঅর্ডিনেটকে পুট করো বা তার ডিস্টেন্স পুট করো, আনসার বেরিয়ে যাবে, তাই না? এইরকম ফর্মটা চলে এলো, বুঝতে পারলে? তো দেখো, যদি আমি এটাকে বার করি, আমি এইভাবে বার করবো, সেটা হলো যে কে বাই আর স্কোয়ার। যদি আমি এটা করি যে এই যে আর এই ডিস্টেন্সের ম্যাগনিটিউডকে আমি বার করে নিই, সেটাকে প্লেস করি, তাহলেই তোমার আনসার হয়ে যাবে, তাই না? এই ডিস্টেন্সের ম্যাগনিটিউড বার করো, প্লেস করো, আনসার শেষ, ব্যাস হয়ে গেল, স্টার্ট হয়ে যাও। তাহলে কী আসবে এখানটাতে? এর ম্যাগনিটিউড, ব্যাস এটা কত আসছে? 49 √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তো √4 প্লাস 9 প্লাস 36, এর মানে কত আসছে? কত আসছে এটা? 13, আর এখানটা তোমার 49 আসছে, তো এটা √49। সো যখন তুমি স্কোয়ার করবে, সেটা স্কোয়ারটা উঠে যাবে, মানে রুটটা উঠে যাবে, তো ফাইনালি কত আসবে না কে বাই 49, এত নিউটন পার কুলম। এটা আসবে ইলেকট্রিক ফিল্ড কোন পয়েন্টে? এই পয়েন্টটাতে। এবার এখান থেকে এক স্টেপ আগে গিয়ে ভাবনা চিন্তা করি, এটা আমার কি এলো? স্কেলার ফর্ম নাকি ভেক্টর ফর্ম? স্কেলার ফর্ম পেলাম নাকি ভেক্টর ফর্ম পেলাম বলো? স্কেলার ফর্ম পেয়েছি। যদি আমি স্কেলার ফর্ম পেয়ে গিয়ে থাকি, আমাকে ভেক্টর ফর্ম বার করতে হবে। আচ্ছা, ভেক্টর ফর্ম বার করতে যাওয়া মানে হলো এটাই যে বেসিক্যালি যে এই যে আছে এটার পাশে আমাকে এটার ইউনিট ভেক্টরকে প্লেস করতে হবে। আচ্ছা, ইউনিট ভেক্টরকে প্লেস করে দিই। ইউনিট ভেক্টর যদি আমি প্লেস করি, কি লিখবো না কে বাই ইলেকট্রিক ফিল্ড, যখন আমি ভেক্টর ফর্মে লিখবো সেটা কত হবে? কে বাই আর স্কোয়ার, এটা হলো মেন ভ্যালু, ইন্টু আর ক্যাপ হবে, ইয়েস অর নো? আর ক্যাপ। চলো স্টার্ট হয়ে যাও। আর ক্যাপ মানে কি? আর ক্যাপ মানে হচ্ছে যে ভেক্টর আর বাই আর। সো এখান থেকে আমি পাবো কত? কে বাই আর কিউব ইন্টু আর ভেক্টর, হ্যাঁ কি না? কে বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। চলো স্টার্ট হয়ে যাও। এবারে কে এর ভ্যালু কিছু দেওয়া নেই, সো আমি কেটাকে কেই রেখে দেবে সবসময়, তাই না? সো কে ডিভাইডেড বাই আর কিউব। আর কিউব মানে কি? আর কিউব মানে হচ্ছে এই যে ভ্যালু আমার বেরোলো, এই ভ্যালু কত আসবে? এর ভ্যালু আসবে তোমার 7 আসবে, তাই না? √49 মানে, তো 7 এর কিউব ইন্টু আর ভেক্টর কত? আর ভেক্টর হচ্ছে এইটা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস
6 কে ক্যাপ, এইটা হলো আর ভেক্টর। তো ফাইনালি এখান থেকে রেজাল্ট তোমার কত আসবে? রেজাল্ট আসবে তোমার এইটা, যে এটাকে সলভ করে নিও নিজেরা, মানে 7-এর কিউব হয়ে যাবে। সো ফাইনাল এইটা আনসার হবে। আমি জাস্ট র্যান্ডাম ভ্যালুটাকে লিখে দিচ্ছি, জেনারেলাইজ ভ্যালুটাকে, কে ইন্টু বা এইভাবে লেখো তাহলে সুবিধা হবে, কে 2k বাই 7 কিউব দিস আই ক্যাপ প্লাস 3k বাই 7 কিউব এত জে ক্যাপ প্লাস 6k বাই 7 কিউব এত কে ক্যাপ। এইটা হয়ে যাবে কি ভেক্টর ফর্ম, দ্যাট ইজ ই ভেক্টর ইকুয়াল টু কত। যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে, যেমন ডিমান্ড হবে সেই অ্যাকর্ডিং তুমি আনসার বার করবে। তো এইখানটা তো পুরোপুরি ভেক্টরের কনসেপ্ট লাগলো। মেন কনসেপ্ট এটা ফিজিক্সের কনসেপ্ট, ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল, সেটা কোনখানে ছিল? এই পার্টটাতে। কোয়েশ্চেনটা ক্লিয়ার সবার কাছে না ক্লিয়ার নয় বলো? হ্যাঁ স্যার। চলো লিখে ফেলো ঝটপট। বিতিশা সাত্য কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। বিতিশা? ঠিক আছে, লিখে নাও। যেমন ডিমান্ড সেরকম আনসার করবে। এইখানে দেখো, এই যে ইলেকট্রিক ফিল্ডের স্কেলার ভেক্টর ফর্ম আছে না, এখান থেকে মাল্টিপল অপশন কারেক্ট অপশন কোয়েশ্চেন দিতে পারে। তোমাকে বললো যে ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড একটা অপশনে থাকলো, আর একটা অপশনে ভেক্টর ফর্ম অফ দ্য ইলেকট্রিক ফিল্ড সেটা থাকলো, বুঝতে পারলে? তো তোমাকে দেখতে হবে সেই ক্ষেত্রে দুটোই বার করতে হবে, স্কেলার ফর্ম অ্যান্ড ভেক্টর ফর্ম, এবং দেখতে হবে যে দুটোই যে আনসার সেটা তো এমন নয় যে এ আর বি দুটোতেই দেওয়া আছে, তার মানে মাল্টিপল অপশন কারেক্ট হতে পারে। নিটের ক্ষেত্রে এই ধরনের জিজ্ঞেস করবেন, যে কোনো একটা জিজ্ঞেস করবে, ইদার স্কেলার ফর্ম আর ভেক্টর ফর্ম। আর সব থেকে প্রবাবল কোয়েশ্চেন নিটের জন্য বলতে গেলে শুধুমাত্র স্কেলার ফর্মটা, কারণ ভেক্টর ফর্ম বার করতে গেলে তোমাকে পুরোটা করে তারপরে আবার সলভ করতে হবে। তো ভেক্টর ফর্মটা যেইতে আসতে পারে, জেনে রাখা ভালো, বাই চান্স চলে এলো। কম্পিটিশন তো প্রেডিক্ট করা যায় না। ঝটপট হাত চালাও। তো বলছি আমাদের যে এক্সাম গুলো হচ্ছে ওগুলো কোশ্চেন কি ইংলিশই করা হবে? হ্যাঁ, ইংলিশই হবে এগুলো। তোমাদের কি বাংলায় দরকার? ওটা আস্তে আস্তে সলভ হবে, ওটাকে নিজেকে একটু হ্যাবিচুয়েট করো। বাংলায় কোয়েশ্চেন করলে নিজেরা প্রবলেমে পড়বে, কারণ কোনো অল ইন্ডিয়া এক্সাম, একমাত্র নিটটা বাদে বাকি মনে হয় না কোনো অল ইন্ডিয়া এক্সাম বাংলাতে থাকে। তো যে জন্য প্রথম প্রবলেম হবে, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে, ওটাতে কিছু প্রবলেমের ব্যাপার না। তো বলছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এখন কি বেঙ্গলি অ্যাভেলেবল? হ্যাঁ, বেঙ্গলি অ্যাভেলেবেল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, ওখানে বেঙ্গলি পাবে। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটার প্রবলেম কী বলতো, তুমি মানে টার্মিনোলজিতে খুব প্রবলেম হয়, বুঝতে পারলে? বাংলাতে, ইংলিশে মানে সেই অনেক তোমার ভালো ভালো করে মানে পুরো সাহিত্যিকভাবে লেখা থাকে, তো টার্মে একটুখানি প্রবলেম হতে পারে কখনো কখনো। হ্যাঁ স্যার, অনেক শক্ত বাংলা। হ্যাঁ, ওই জন্য। তো যে কারণে ইংলিশটাকে প্রেফার করো, কোয়েশ্চেন বোঝার সুবিধা। আর সমস্ত বই তো ইংলিশের ওপরই করা থাকে, তাই না? বাকি তো সেখান থেকেই টুকে সমস্ত বাংলা বই বানিয়ে দিল। তো আলটিমেটলি এসে ইংলিশটাকেই মেন ধরতে হয়। তো ইংলিশ ধরে সবসময় পড়ো, ফিউচারটা তো তার উপরেই পড়াশোনা করতে হবে, কোথায় বাংলা পাবে তুমি? এটা অনেকে প্রবলেম হয় যে তোমার বাংলা মিডিয়ামের বই থেকে তোমার টার্মিনোলজিকে পড়লো, দিয়ে তারপরে ইংলিশ মিডিয়ামে গিয়ে মানে যখন মেডিকেল বা তুমি ইঞ্জিনিয়ারিং গেলে, কিংবা তুমি সাপোজ জেনারেল লাইনেও তুমি গেলে, সেখানেও তোমার সাবজেক্ট ইংলিশে থাকবে। তো সেই ক্ষেত্রে তোমার টার্ম বুঝতে প্রবলেম হয়ে যাবে যদি তুমি পিওর বাংলার উপর ডিপেন্ড করে থাকো। সেখানে তো ইংলিশ টার্মকে ইউজ করবে। তো অলওয়েজ ইংলিশটাকে প্রেফার করো। হ্যাঁ, তাহলে যে ফিজিক্সের যে ইংলিশটা লেখা থাকে ওইটা মানে বুঝতে অসুবিধা হয়, কিন্তু কেমিস্ট্রিতে যে ইংলিশটা থাকে ওটা তো অসুবিধা, কারণ ওখানে কেমিস্ট্রিতে বাংলাতে একটু বেশি শব্দ বাংলা ইউজ করে। না, কেমিস্ট্রিকেও ইউজ করবে ইয়েতে, ওই ইংলিশে। ওটা খুব দরকার আছে প্র্যাকটিসটা। তোমার তো যেই মেন্সের পেপার, তাই না? তো বিটেকের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যখন তুমি বিটেক পড়বে, ধরো তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিলে, তো তোমাকে তো পুরো ইংলিশে পড়তে হবে। ইভেন বিটেকের ফার্স্ট ইয়ারও থার্মোডাইনামিক্স থাকে, এটা কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স, তো সেটাকেও তোমাকে পড়তে হবে। ইভেন তোমার ফার্স্ট ইয়ারে ওই যে তোমার ওইটা থাকে না, তোমাদের যে কেমিস্ট্রি, যেটা তোমার কী বলে এক্সপেরিমেন্টটাকে, যেখানটাতে সেই ইন্ডিকেটর দিয়ে দেখতে হয়, ট্রাইট্রেশন, ওই সমস্ত প্র্যাকটিক্যাল থাকবে। তো সব কিছু তোমাকে ইংলিশেই পড়তে হবে, তাই না? বাংলায় পড়ে কোনো লাভ নেই। বাংলা বই যখন পড়ছো বাংলায় পড়ো, কিন্তু সেই সময় টার্মটাকে ইংলিশে পড়ো, এটা হলো ঘটনা। ওই প্র্যাকটিসটা দরকার। এই সবার কমপ্লিট লেখা? চলো, এবারে নেক্সট চলে আসছি আমরা, সেটা হলো যে যখন আমাকে পোটেনশিয়ালটা
এক্স ওয়াই জেড তিনটের ফাংশনে দেওয়া আছে, ধরো এর মানে হচ্ছে এটাই যে পোটেনশিয়াল যেটা সেটা তিনটে ভেরিয়েবল মানে এক্স ওয়াই জেড তার উপরে ডিপেন্ড করছে, পোটেনশিয়াল তিনটে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড সেটাও অবভিয়াসলি তিনটে ভেরিয়েবলের উপরই ডিপেন্ড করার কথা, হ্যাঁ কি না? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডও তিনটে ভেরিয়েবলের উপরেই ডিপেন্ড করবে, তাই না? তো যখন তোমাকে এটা বলবে যে পোটেনশিয়াল এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল তার উপরে ডিপেন্ড করছে, তো সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশন কী হবে? বার করার ফর্মুলা হলো একটাই, ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। যখনই তুমি ই টু ভি যাবে, মানে সরি ভি টু ই যাবে, যখনই তুমি ভি টু ই যাবে তখন কি করবে? মাইনাস অফ ডিভি বাই ডিআর, নেগেটিভ গ্রেডিয়েন্ট, ঠিক আছে? নেক্সট, যখন তুমি এটা করবে যে উল্টো যাচ্ছ মানে কি? উল্টো যাচ্ছ মানে ইলেকট্রিক ফিল্ড থেকে পোটেনশিয়াল বার করলে তখন কি করতে হবে? ডিফারেন্সিয়েশনের উল্টো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। ব্যাস, বুঝতে পারলে? আমাকে দিচ্ছে পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, ফর্মুলা হলো একটা মাইনাস ডিভি বাই ডিআর। এখন এখানে একটা চাপ হয়ে যায়, সেটা হলো এই জিনিসটা যে যখন আমরা ডিভি বাই ডিআর করছি তখন ভি ইজ আ ফাংশন অফ আর, যেখানটাতে আরটা একটা অ্যাজ এ ভেক্টর আমি ট্রিট করলাম যে আর একটা ভেক্টর, কিন্তু এখানটাতে ওই যে ভেক্টরটা আছে আমাকে ইন্ডিভিজুয়াল সে ভেক্টর না বলে বললো এটা এক্স ওয়াই জেড তিনটের ফাংশন। যদি এক্স ওয়াই জেডের ফাংশন হয় এই ক্ষেত্রে সলভ কীভাবে করতে হয় দেখো, সলভ করার নিয়মটা হলো এইটা, electric field will be equal to minus dv by dr, এটা আমি জানি যে এটাই হয়। এখন এই যে d by dr, এই যে d by dr আছে, d by dr এর মানে হচ্ছে যে ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ, এটাকে বলা হয় ডি বাই ডিআর এর ভ্যালু, বুঝতে পারলে? এই যে ডি বাই ডিআর যখন তুমি করছো, দেখো জিনিসটা একটু ডিটেলে বোঝো তাহলে ক্লিয়ার হবে। যখন তুমি বললে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ভেক্টর হচ্ছে আর ভেক্টর, পজিশন ভেক্টর, এই যে পজিশন ভেক্টর, এইটা পজিশন ভেক্টরের মধ্যে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেটকে তুমি ইনক্লুড করে রাখছো, তাই না? যখন তুমি তিনটে কোঅর্ডিনেটকে ইনক্লুড করলে, তো যখন তুমি ডি বাই ডিআর করছো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তুমি তিনটে কোঅর্ডিনেটের রেসপেক্টেই তুমি ডিফারেন্সিয়েশন করছো এবং তার ভেরিয়েশনটাকে তুমি অবজার্ভ করছো অ্যাজ এ হোল, হ্যাঁ কি না বলো? তাই না? এই যে তুমি সেপারেট তিনটে অ্যাক্সিসের অ্যালংই ভেরিয়েশনটাকে নিলে সেটাই হচ্ছে এইটা, যে এক্স এর অ্যালং কত? ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ওয়াই এর অ্যালং ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, জেড এর অ্যালং ডেল বাই ডেল জেড কে ক্যাপ। ক্লিয়ার কি না বলো? এটা ক্লিয়ার? চলো ব্যাস, এটা যদি তোমার ক্লিয়ার হয় তাহলেই তোমার কাজ শেষ। সেটা হলো যে এবার তুমি পুট করতে থাকো এখানটা, যখন তুমি পুট করবে অবভিয়াসলি ডি বাই ডিআর এখানটাতে আমি কি পুট করবো? এই পুরোটা ইনটু কি আছে? ভি, তার সামনে মাইনাস। সো ফাইনাল যেটা তুমি পাবে সেটা হলো এই জিনিসটা, যে ভিটা ভিতরে চলে আসবে, তাই না? এই যে ভিটা ভিতরে আসবে, সো এখান থেকে আসবে কি? মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। এইটা আসবে তোমার কাছে ফাইনাল আনসারটা। এখন এখান থেকে তুমি ভিটাকে যদি বাইরে রাখো তাহলে তুমি কি পাচ্ছ? ভি বাইরে রাখলে তুমি এটাই পাচ্ছিলে যে এই পুরোটা তার সামনে মাইনাস আর বাইরে ভি, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ ডেল বাই ডেল জেড কে ক্যাপ, বাইরে কি আছে? ভি। এবার এই যে পুরো টার্মটাকে তুমি দেখতে পাচ্ছ না, এই পুরো টার্ম, এটা কি বলা হয়? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। গ্রেডিয়েন্ট সম্বন্ধে ডিটেল কিছু জানার নেই, ডিটেলটা হায়ার স্টাডি করতে গেলে যখন তুমি জেনারেল লাইনে পড়বে ফিজিক্সে, কিংবা তুমি এখন ইঞ্জিনিয়ারিং পড়লে সেই ক্ষেত্রে এর ম্যাথামেটিক্সকে আরও ডিটেলে করতে হয়। কিন্তু আমাদের জাস্ট এইটুকু জানতে হবে যে এই যে পার্টটা, এটাকেই কিন্তু বলা হয় গ্রেডিয়েন্ট, এবং তাকে এরকম একটা উল্টো ট্রায়াঙ্গেল সাইন দিয়ে দেখানো হয়। অ্যান্ড গ্রেডিয়েন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। আমি বুঝতে পারছি এটা একটা পুরোটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? তো এটাকে আমি এরকমভাবে লিখবো যে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফি, বুঝতে পারলে? তো ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে? ইলেকট্রিক ফিল্ড চলে আসবে মাইনাস অফ গ্রেডিয়েন্ট অফ ফি, বুঝতে পারলে? এটা হলো ইলেকট্রিক ফিল্ডটা আসবে। বুঝতে পারলে কি পারলে না বলো? বুঝতে পারলে? তো এই টার্মটাকে বলা হয় পুরোটাকে গ্রেডিয়েন্ট। যেটাকে উল্টো ট্রায়াঙ্গেল দিয়ে দেখানো হয়, দ্যাট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তো এই কারণে আমরা বলছিলাম একটু আগে যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু নেগেটিভ অফ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, তাই না? একটু আগেই তো আমরা বললাম। কেন বললাম বুঝতে পারলে? ম্যাথামেটিক্যালি সেটা প্রুভও হয়ে গেল যে হ্যাঁ, গ্রেডিয়েন্ট মাইনাস গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। আচ্ছা, এইটাকে তোমরা জানো যে ডেল বাই ডেল এক্স মানে কি? ডেল বাই ডেল ওয়াই মানে কি? ডেল বাই ডেল জেড মানে কি? জানো কি? কি বলে এটাকে? কেউ বলতে পারবে? এই ডিফারেন্সিয়েশনটা কি বলে? পারবে কি? দেখো,
এই যে ডিফারেন্সিয়েশনটা আছে এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। কি বলবো? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যখন তুমি ডি বাই ডিআর করছো তখন অ্যাজ এ হোল তুমি ডিফারেন্সিয়েট করলে, বাট ওয়েন ইউ আর ডুইং ডেল বাই ডেল এক্স, তার মানে সেই ক্ষেত্রে তুমি অনলি অ্যান্ড অনলি কার ওপর ফোকাসড? এক্স এর ওপর ফোকাস। ডেল বাই ডেল ওয়াই মানে কার ওপর ফোকাস আছে? তুমি ওয়াই এর ওপর ফোকাস। ডেল বাই ডেল জেড মানে কার ওপর ফোকাস আছে? তুমি জেড এর ওপর ফোকাসড আছে। বুঝতে পারলে? একটা কোয়েশ্চেন সলভ করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি তোমাকে বললাম এখানটাতে যে সাপোজ ডেল বাই ডেল এক্স অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে? যখন আমি এটাকে করব, যখন আমি এইটা করব তখন আমি এখানটাতে কার রেসপেক্টে করছি? এক্স এর রেসপেক্টে। তাহলে আমি কার ওপর ফোকাস হবে? এক্স ওয়াই জেড এর মধ্যে কার ওপর ফোকাস বলো? এক্স। এই এক্স বাদে বাকি সমস্ত কনস্ট্যান্ট যদি কনস্ট্যান্ট হয় তার মানে ওয়াই অ্যান্ড জেড কনস্ট্যান্ট, সো অবভিয়াসলি ডিফারেন্সিয়েশনের নিয়মই হচ্ছে কনস্ট্যান্ট বাইরে আসে। সো এখান থেকে তুমি আনসার কত পাবে? ওয়াই জেড বাইরে আসবে ইন্টু ডেল ডেল এক্স অফ এক্স, তার মানে কি 1, তার মানে আনসার কত আসবে? ওয়াই ইন্টু জেড। বুঝতে পারলে কি পারলে না বলো? ঠিক আছে, চলো এবারে স্টার্ট হয়ে যাও। ডেল বাই ডেল ওয়াই অফ এক্স ওয়াই স্কোয়ার জেড, ঠিক আছে? চলো কনস্ট্যান্ট কোনটা কোনটা হবে আগে আমাকে বলে দাও। কোনটা কোনটা কনস্ট্যান্ট হবে? এক্স জেড কনস্ট্যান্ট, সো বাইরে চলে এলো। যখন এক্স জেড কনস্ট্যান্ট বাইরে চলে এলো, সো ফাইনালি এখানে ডিফারেন্সিয়েশন কার করতে হবে? ওয়াই না ওয়াই স্কোয়ার? ওয়াই স্কোয়ার। আনসার কত আসবে সেখান থেকে? 2y। ব্যাস আনসার হয়ে গেল 2y। ক্লিয়ার? এবার চলে এসো ডেল বাই ডেল জেড অফ এক্স ওয়াই জেড কিউব। আনসারটা বলে দাও আমাকে কি হবে? ফাইনাল আনসারটা কি হবে? এক্স ওয়াই 3z স্কোয়ার। ব্যাস মানে 3xy z স্কোয়ার। বুঝতে পারলে? ব্যাস এই হলো আমার কাজ। আমার শুধুমাত্র এইটুকুনি পার্ট জানতে হবে, বাকি আর কিছু জেনে লাভ নেই। আচ্ছা ঝটপট করে এটা আমাকে বলে দাও যে ডেল ডেল এক্স অফ ওয়াই জেড কত আসবে? 0। কেন? কারণ এটা তো কনস্ট্যান্ট, এখানে শুধুমাত্র এক্স ভেরিয়েবল, সেটা নেই, মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করছি, তাহলে কি আসবে আনসার? 0। আচ্ছা ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার জেড কত আসবে? 0ই আসবে, তাই না? আচ্ছা ডেল ডেল জেড অফ এক্স টু দি পাওয়ার 100 ইন্টু ওয়াই কত আসবে? 0ই আসবে, তাই না? কনস্ট্যান্ট। ব্যাস এইটুকু পার্ট আমাকে বুঝতে হবে, বাকি আর কিছু বোঝার নেই। ব্যাস অ্যাপ্লিকেশনটা আমার এখানে লাগবে। বুঝতে পারলো? তো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এইটাকে আমাকে জাস্ট বুঝতে হবে কি জিনিস। ক্লিয়ার? একটা কাজ করো, ঝটপট করে এটাকে লিখে নাও উপরের পয়েন্টগুলোকে, আর নিচে এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ফর্মটাকে লিখে নাও। এই কোয়েশ্চেনটা লিখতে হবে না, এটাকে এখন সলভ করবো। আগে এই থিওরি পোর্শনটা পুরোপুরি লিখে নাও। তোমরা কি নোটসের প্রবলেমসগুলো প্র্যাকটিস করছো রেগুলারলি? প্র্যাকটিস করছো রেগুলার? কি হলো? সপ্তাহে 2 দিন করে কি প্র্যাকটিস হয় নোটসের প্রবলেমসগুলো, বা যেগুলো হয়ে গেছে নোটসের মধ্যে সেইগুলো? ওইটুকুনি করলেও হবে। সপ্তাহে 2 দিন করে নোটসের প্রবলেমস যা যা হয়ে যাবে, এটা শেষ হলে ক্যাপাসিটার স্টার্ট হবে, তার প্রবলেমস যেন রিভিশনটা কন্টিনিউয়াস চলতেই থাকে, যেন ওটা সেটা থেমে না যায়। কারণ তোমাদের যে স্কোরটা হলো, আমি ভেবেছিলাম তোমরা বিশেষ করে যেই মেন্সের যে পেপারটা যারা যারা দিয়েছো, আমরা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি স্কোর করবে, কারণ পেপারটার মধ্যে এমন একটাও কোয়েশ্চেন নেই যেটা তোমাদের আননোন কোয়েশ্চেন। তো তোমাকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, সেটা হলো যে কোয়েশ্চেন তুমি আননোন কোয়েশ্চেন হয়তো পারলে না সাপোজ মেন এক্সাম, সেটা থেকে বড় কথা হচ্ছে তুমি নোন কোয়েশ্চেন পারলে কিনা, ওইখানে পারফেকশনটা তোমাকে আনতে হবে। আর আমার চেষ্টা হলো সমস্ত টাইপস করে দেওয়া। আমি বলছি যে এই চ্যাপ্টার যখন স্টার্ট হবে, সেখানে মানে এটা যখন শেষ হবে এই চ্যাপ্টারটা, তারপরে একটা কি দুটো ক্লাস পুরো কোয়েশ্চেন করবো, যেখানে একটুখানি হায়ার লেভেলের কোয়েশ্চেন্স করবো, যাতে করে আমাদের মানে ইজি টু মিডিয়াম মডারেট লেভেলটা আমরা এখানে ক্লাসের মধ্যে করে রেখেছি, আর একটুখানি অ্যাডভান্স লেভেলের প্রবলেম করব, যাতে করে সমস্ত টাইপস আমাদের রিকল হয়ে যায়, যেন তার বাইরে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে না পারে। আমি এটা কখনো বলছি যে 100% সেই কোয়েশ্চেনকে তোমার ওখানে মেন এক্সামে ছেপে দেবে, এটা একদমই নয়, কিন্তু সেই টাইপটা ছাপতে পারে। তো যেই কারণে সবসময় বলছি নোটসকে তুখোড়ভাবে প্র্যাকটিস করে রাখো। এবং তোমরা, আমি জানি না এখনো অবধি তোমাদের তো একটা হিস্ট্রি বইয়ের মতো তবে মোটা নোট হয়ে যাবে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক্সেরই, তাই না? যেখানে প্রবলেমস তো প্রচুর প্রবলেমস আছে। তো
সবগুলো সলভ করতে পারলে, প্র্যাকটিস করতে পারলে আর কি চাই। সবাই একটা কাজ যেন অবশ্যই করবে, যে যেই মানে যেই মেন্স বা নিট যাই দাও না কেন তোমরা, সবার ক্ষেত্রেই বলছি, আরিয়ান, এমটিজি, বিভিন্ন পাবলিকেশনেরই প্রিভিয়াস 30 ইয়ার্স কি 33 ইয়ার্স এরকম ধরা বই পাওয়া যায় চ্যাপ্টার ওয়াইজ, বুঝতে পারলে? সেই চ্যাপ্টার ওয়াইজ যেই মেন্স আর নিট দুটোরই বই কিনে রাখবে এবং চ্যাপ্টার ওয়াইজ সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করবে, বুঝতে পারলে? তাতে করে প্রিভিয়াস ইয়ার্স কিন্তু সলভ হতেই থাকবে তোমাদের। ওটা খুব দরকার, প্রচণ্ড দরকার জিনিস ওই প্রিভিয়াস ইয়ার সলভ করাটা। চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপারটাকে কিনবে, বুঝতে পারলে? তাতে করে একটা চ্যাপ্টার পড়লে ব্যাস সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন সলভ হয়ে গেল, ওখানে সলিউশনও দেওয়া থাকে, দেখে নিলে কি পারলে না পারলে, বুঝতে না পারলে তখন আমাকে জিজ্ঞেস করলে, ব্যাস পুরো সলভ হয়ে গেল তোমার ওই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার্স নিট অ্যাজ ওয়েল অ্যাজ জেই। আর জেই মেন্স নিটের মধ্যে কোয়েশ্চেন এক্সচেঞ্জ হয়, বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব বাস্তব কথা, এক্সচেঞ্জ হয়েওছে, ভবিষ্যতেও হবে। হলো লেখা? হ্যাঁ স্যার। চলো, সবার কমপ্লিট। এই বইটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু তোমরা কিনে নাও, বুঝতে পারলে? যেটা আমি বললাম, দুটো বই, কারণ ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ হতে যাচ্ছে, ডাইপোল পোর্শনটা বাকি থাকবে, আর ইকুইপোটেনশিয়াল সারফেস হয়তো নেক্সট উইকে শেষ হয়েও যেতে পারে চ্যাপ্টারটা, যাতে করে তারপরে তোমরা পুরোপুরি মানে ক্যাপাসিটার যখন চলছে সেই সময় তোমরা পুরো ইলেকট্রোস্ট্যাটিক্সের নিট অ্যান্ড জেই মেন্সের প্রিভিয়াস কমপ্লিট করে ফেলতে পারো, বুঝতে পারলে? তো যত তাড়াতাড়ি সম্ভব কিনে নাও চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার, জেই মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ নিট। এবার আমি এই কোয়েশ্চেনটা চলে আসি। এই কোয়েশ্চেনটা এমন কোনো এক্সাম নেই আজ অবধি যেখানে জিজ্ঞেস করেনি এই কোয়েশ্চেন বলতে টাইপটাকে। কোয়েশ্চেন দিচ্ছে কি, বলছে একটা পোটেনশিয়ালের দিয়ে দিয়েছে আমাকে, পোটেনশিয়ালের ভেরিয়েশন। এবার আমাকে বলছে যে ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি অরিজিন। প্রথমত অরিজিনে বার করতে বলছে, তার মানে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, তার ভ্যালু কত করে নেবো আমি? 0 0 0। আমাকে অন্য কোনো পয়েন্ট বলতেই পারে, আমাকে বলতে পারে 1 2 3 3 4 5, যা খুশি বলতে পারে। সেই ক্ষেত্রে এক্স ওয়াই জেডের ভ্যালু আমি কী বসাবো ওখানটাতে? ওই যেটা দিয়ে দেবে তার ভ্যালুগুলোকে। সেই ভ্যালুটাকে কি আমি এখানে বসাবো, নাকি প্রথমে আমি ভি থেকে ইটাকে বার করে নেবো তারপর বসাবো? হ্যাঁ, আগে ইটা বার করব তারপরে ওটাকে বসাবো, তাই না? তো ভি থেকে ই বার করার ফর্মুলা হলো একটাই, সেটা হলো যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। ফার্স্ট অফ অল যখন আমি মাইনাস ডিভি বাই ডিআর করছি সেই ক্ষেত্রে আরটাকে আমরা ইজ আ ফাংশন অফ আর, মানে ভিটাকে ইজ আ ফাংশন অফ আর নিই। কিন্তু যদি আমি এখানে দেখি এখানটা ভি ইজ আ ফাংশন অফ আর নাকি ভি ইজ আ ফাংশন অফ এক্স ওয়াই জেড, কোনটা? এক্স ওয়াই জেড। যদি এক্স ওয়াই জেড হয় তাহলে আমাকে কী নিতে হবে? গ্রেডিয়েন্ট বার করতে হবে, এটা হ্যাঁ কি না? গ্রেডিয়েন্ট বার করে তারপর সলভ করতে হবে। তো স্টার্ট হয়ে যাও। যখন আমি গ্রেডিয়েন্ট বার করবো তখন আমি কী করবো? যখন আমি গ্রেডিয়েন্ট বার করবো প্রথম আমার কাজ হলো ইলেকট্রিক ফিল্ডে, সেটা হলো যে এই পুরোটাকে প্রথমে এক্সের রেসপেক্টে ডেল ডেল করতে হবে, তারপরে ওয়াইয়ের রেসপেক্টে মানে ডেল ওয়াই বাই ডেল, মানে ডেল বাই ডেল ওয়াই করতে হবে, তারপর পুরোটা কী করতে হবে? ডেল বাই ডেল জেড করতে হবে। ঠিক আছে, স্টার্ট হয়ে যাও। যখন আমি এই পুরোটার আগে লিখে দিই এটাকে, এটার মানে হচ্ছে তোমার ডেল বাই মাইনাস ডেল বাই ডেল এক্স অফ ভি this much I cap plus del by del y of v this much j cap plus del by del z of v this much k cap। এইটা চলো এবারে জাস্ট আমাকে ভ্যালুগুলো বার করতে হবে। স্টার্ট হয়ে যাও। যখন আমি বলবো যে এই যে পুরো টার্মটার এটাকে যখন আমি ডেল বাই ডেল এক্স করছি, ডেল বাই ডেল এক্স কত আসবে দেখেই বলতে থাকবো। বলো এখানে আনসার কত হবে যখন ডেল বাই ডেল এক্স করবো এটার জন্য? ঝটপট বলো। 6। চলো হয়ে গেল 6। এখানে কত আসবে? মাইনাস, এখানে কি আসবে বলো? 8y স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার। চলো তাই না, মাইনাস 8y স্কোয়ার। নেক্সট প্লাস এখানে কত আসবে? 0, তাই না? 0। এখানে কত আসবে? 0। এখানে কত আসবে? 0। চলো তাহলে ডেল বাই ডেল এক্স কত আসছে? ডেল বাই ডেল এক্স 6 মাইনাস 8y স্কোয়ার হয়ে গেল 6 মাইনাস 8y স্কোয়ার, এটা আই ক্যাপ। নেক্সট ডেল বাই ডেল ওয়াই করতে হবে, কত আসবে ওটার জন্য প্রথমে বলো? 0। নেক্সট কত আসবে? মাইনাস 16 এক্স ওয়াই মাইনাস 16 এক্স ওয়াই। এখানে কত আসবে? প্লাস 6z। এখানে কত আসবে? 0। এখানে কত আসবে? প্লাস 8। সো ফাইনাল কত আসছে এখানটাতে না? 8 প্লাস 6z মাইনাস 16 এক্স ওয়াই। চলো লিখে ফেলো কত আসছে এটা? প্লাস 8 প্লাস 6z মাইনাস 16
এক্স ওয়াই, নেক্সট এটা কি জে ক্যাপ, তাই না, এটা হলো জে ক্যাপ প্লাস, এবারে ডেল বাই ডেল জেড করতে থাকো, ডেল বাই ডেল জেড, বলো এখানে কত আসবে, 0, নেক্সট টার্মটাতে কত আসবে, 0 আসবে, তারপরে কত আসবে, 6y প্লাস 6y, নেক্সট এখানে কত আসবে, 8z মাইনাস 8z, এখানে কত আসবে, 0। তো ফাইনাল কত পেলে এখানটাতে, 6y মাইনাস 8z, লিখে ফেলো 6y মাইনাস 8z, এত কে ক্যাপ হয়ে গেল। চলো স্টার্ট করে ফেলো, আমাকে কোনখানে বার করতে বলছে, ই অ্যাট 0,0,0, হ্যাঁ কি না, সেখানে বার করতে বলছে, তাই তো। তাহলে যখন ই অ্যাট 0,0,0, দ্যাট মিনস এক্স ওয়াই জেড যেখানে যেখানে আছে সেখানে যেখানে 0 পুট করে দাও। আচ্ছা এখানে যদি আমি 0 পুট করি কত আসবে এখানটাতে, 6i ক্যাপ, তাই না, ওয়াইয়ের জায়গায় 0 পুট করবো কত আসবে, 6i ক্যাপ, 6i ক্যাপ। নেক্সট এখানে 0 এখানে পুট করবো, এখানেও 0 হবে, তাহলে ফাইনাল কত আসবে, 8j ক্যাপ, হ্যাঁ কি না, 8j ক্যাপ প্লাস 8j ক্যাপ। আচ্ছা এই পুরোটার কিন্তু বাইরে এখন অবধি মাইনাস আছে একটা, ঠিক আছে। আচ্ছা এখানে কি আছে, 8j ক্যাপ, হ্যাঁ এখানে কত আসছে প্লাস, এখানে কত আসবে বলো, এখানে 0, তাই না, তার মানে কে ক্যাপটা আসবেই না, ব্যাস। সো ফাইনালি তুমি ই সমান কত পেলে, ই সমান যদি আমি মাইনাসটাকে ভিতরে নিয়ে নিই তাহলে আমি পাবো যেটা, সেটা হলো এই জিনিসটা যে ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস 6, ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ। চলো ভেক্টর ফর্ম পেয়ে গেছি, তোমাকে বার করতে বলবে যে ইলেকট্রিক ফিল্ডের মান কত আসবে, রুট আন্ডার মাইনাস 6 তার স্কোয়ার প্লাস মাইনাস 8 তার স্কোয়ার, কত আসবে, রুট আন্ডার 36 প্লাস 64, 36 প্লাস 64, দ্যাট মিনস কত আসবে, রুট আন্ডার 100, 100 মানে কত আসবে এখানটাতে, 10 এত ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ড। ব্যাপারটা বুঝতে পারা গেল কি কেন না বলো, কিংবা নিউটন পার কুলম যা খুশি বলো, বুঝতে পারলে। ইলেকট্রিক ফিল্ড বার করলে, ইলেকট্রিক ফিল্ড বার করে ফেললে, তোমাকে ম্যাগনিটিউড বার করতে বলে তাও তুমি করে ফেলবে। তোমার তুমি এখান থেকে একটা জিনিস নোটিস করে দেখো, সেটা হলো যে এখানটাতে যে তুমি ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছ সেটা কি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড পাচ্ছ নাকি ভেরিয়েবল ইলেকট্রিক, মানে ইউনিফর্ম কি নন ইউনিফর্ম, ইউনিফর্ম কি নন ইউনিফর্ম, ইউনিফর্ম, তাই না, তার কারণ এটা এক্স ওয়াই তার উপর ডিপেন্ড করছে না, এটা একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তুমি এক্স আর ওয়াই যেখানে খুশি যাও না কেন সবসময় 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ এই ভ্যালুটাকে তুমি তার জন্য পাবে। তার ম্যাগনিটিউড কত হবে, অলওয়েজ 10 ভোল্ট পার মিটার বা 10 নিউটন পার কুলম, বুঝতে পারলে। তাই এখানটাতে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে কোয়েশ্চেন দেয় যদি এক্স ওয়াই জেড তার উপর ডিপেন্ড করে, তোমায় কোয়েশ্চেন দেবে যে ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস অন দিস কোঅর্ডিনেট, সেটা ডিপেন্ড করছে যে আমাকে এই যে ফাইনাল যেটা আমি বার করলাম সেখানে কারোর উপর ডিপেন্ড করছে। প্রথমত একটা জিনিস দেখো, আচ্ছা এক সেকেন্ড, কি বললাম, এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলে তো, না ইউনিফর্ম হবে না, নন ইউনিফর্ম হবে, কেন বলতে পারবে, এটা ইউনিফর্ম হবে না নন ইউনিফর্ম হবে, কেন বলতে পারবে, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ড করছে এদের উপর, হ্যাঁ কিন্তু একটা কোনো পার্টিকুলার পয়েন্টে যেমন অরিজিন সেখানে হচ্ছে এই ভ্যালুটা, বুঝতে পারলে। তো অরিজিনে এই ভ্যালুটা, ইলেকট্রিক ফিল্ড কিন্তু ইউনিফর্ম নয়, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারলে। তার কারণ ইলেকট্রিক ফিল্ডের জেনারেল ফর্মটা কি আসছে, এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ডেন্ট আছে, তাই না, ইলেকট্রিক ফিল্ডটার জেনারেল যে ফর্মটা সেটা এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করছে, হ্যাঁ অরিজিনে তার ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা আসারও কথা। আমি বললাম একটু আগে প্রথম থেকে যে একটা কোনো পার্টিকুলার পয়েন্টে ভ্যালু পার্টিকুলার পাবো, তার মানে এটা নয় সেটা ইউনিফর্ম। আমাকে দেখতে হবে তার যে জেনারেল ফর্মটা সেটা কি কোনো কোঅর্ডিনেট বা এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করছে, যদি ডিপেন্ড করে তার মানে নন ইউনিফর্ম, তার মধ্যে একটা কোনো পার্টিকুলার কোঅর্ডিনেটকে দিয়ে দাও, হ্যাঁ একটা তুমি ফিক্সড ভ্যালু পাবে, সেটা কার জন্য, ওই পার্টিকুলার পয়েন্টের জন্য। ব্যাপারটা বুঝতে পারলে, যেটা আমি এখানে বার করলাম। সো এটা কিন্তু নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারলে, এটা হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এটা কার উপর ডিপেন্ড করছে, কোয়েশ্চেন দেয় যে কার উপর ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে এই যে ফর্মটা কোন কোন অ্যাক্সিসের উপর এসছে। দেখো এখানে এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিসই আছে, তাই না, তার মানে ডিপেন্ডস অন এক্স ওয়াই জেড, বুঝতে পারলে, তিনটের উপরেই ডিপেন্ড করছে। চলো লিখে ফেলো, কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো, কারোর কোনো অসুবিধা আছে কোয়েশ্চেনটাতে, চলো লিখে ফেলো। না স্যার, বহু এক্সামে এসেছে, ভবিষ্যতেও আসবে। এত বড় ইকুয়েশন নাও আসতে পারে, ইকুয়েশনটা একটুখানি ছোটও আসতে পারে, কিন্তু বড় ইকুয়েশন করলে সমস্ত রকম কিছু শেষ হয়ে গেল। একটা কাজ করো ঝটপট এটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, ক্লাস টাইমটা প্রায় শেষ হয়ে গেছে, তো নেক্সট ক্লাসে কালকে কন্টিনিউ করবো এটা পুরোটা, বুঝতে পারলে। স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে পুরো নোটস থেকে এখনই কিন্তু রেডি করে ফেলো, 5 মিনিট লাগবে, তারপর নেক্সট ক্লাস জয়েন করবে, ঠিক আছে। চলো টাটা, পরের ক্লাসে আবার দেখা হবে কালকে। রিভাইজ করে থাকবে কিন্তু ভালো করে, আর আগের দিনের ক্লাসটা আজকে যদি লিঙ্ক যারা পেয়ে গেছো ঝটপট করে দেখে নাও, যাতে করে নেক্সট ক্লাসটা ভালো করে করতে পারো। চলো টাটা, গুড নাইট।